ভারতীয় সুপ্রিম কোর্টের বেশ কিছু রায় আছে। বাবরি মসজিদ সংক্রান্ত একটা রায় ছিল যেখানে বলা হয়েছিল যে মুসলিমদের সালাত আদায়ের জন্য মসজিদ থাকা জরুরি না। 3 বছরের বাচ্চা বাবা মার অনুমতি ছাড়া তার জেন্ডার চেঞ্জ করার এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এটা হোমোসেক্সুয়ালিটি, আমরা এগুলো এলজিবিটিকিউ, এটা দিয়েও হয়তোবা অনেকে হয়তোবা নিজের বাসার মধ্যেই বুঝতে পারবে যে কি ধরনের ফ্রিডম তারা আসলে পাইছে। সেকুলারিজমের উত্থানের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ইভেন্ট হলো ইংলিশ রেভলিউশন, আমেরিকান রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন। এমনকি টেরোরিজম কথাটাই তো আসছে ফরাসি বিপ্লব থেকে। রাইট, হ্যাঁ, এক্স্যাক্টলি, টেরোরিজম ও ফ্রেঞ্চ এক্স্যাক্টলি। টেরোরিজমে ওয়ারটা ফ্রেঞ্চ থেকে। রেভলিউশনের সময় এটাকে অ্যাকচুয়ালি মানে আধুনিক মানে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় ক্যাঙ্গারু কোর্ট বসায় বিপ্লবের শত্রুদেরকে সামারি এক্সিকিউশন করা হয়েছে। কোনো ডিউ প্রসেস নাই, জাস্ট আনা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ এটা গিলোটিনে নিয়ে যাও। ইনফ্যাক্ট এক পর্যায়ে তারা নিজেদেরকে খুনাখুনি শুরু করছে। ফ্রেঞ্চ রেভলিউশনের দুটো পক্ষ ছিল, একটা ছিল রিলেটিভলি মডারেট জিরোনদিনস, একটা ছিল র্যাডিক্যাল জ্যাকোবিন। এক পর্যায়ে গিয়ে জ্যাকোবিনরা জিরোনদিনদেরকে হত্যা করা শুরু করছে। ফ্রেঞ্চ রেভলিউশনের সময় রেইন অফ টেরর, বিখ্যাত রেইন অফ টেরর, ম্যাক্সিমিলিয়ান রবসপিয়ার এন্ড দ্য কমিটি অফ পাবলিক সেফটি, তারা লিটারেলি স্টেট পলিসি হিসেবে টেররকে গ্রহণ করছে, সন্ত্রাসের ব্যবহারকে গ্রহণ করছে, যাতে করে একটা মহান রাজনৈতিক উদ্দেশ্য অর্জিত হয়। আসসালামু আলাইকুম, সবাইকে ইউথ ক্লাবের আরেকটি পডকাস্টে স্বাগতম। টুডে উই হ্যাভ অ্যান স্পেশাল গেস্ট উইথ আস। হি ইজ অ্যান অথর। তিনি একটি বেস্টসেলার বইয়ের লেখক এবং একটি বেস্টসেলার বই অনুবাদক এবং আরও অনেকগুলো বইয়ের সম্পাদনা করেছেন। হি ইজ নান আদার দেন আসিফ আদনান ভাই। আসসালামু আলাইকুম আসিফ ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া বারাকাতুহু। সো আজকে আসলে আমাদের মূল টপিক হলো সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ। তো সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ বলতে অনেকে বোঝায় দ্য সেপারেশন বিটুইন চার্চ অ্যান্ড স্টেট, যে ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকবে না, রাষ্ট্র একটি নিরপেক্ষ, যেটাকে অনেকে পলিটিক্যাল স্ট্যান্স বলে। কিন্তু অনেকে আবার সেকুলারিজম বলতে বোঝায় যে গডলেস সোসাইটি, একটা গডলেস এডুকেশন, একটা গডলেস সিস্টেম। তো এই ধারণা থেকে অনেকে সেকুলারিজমের বিরোধিতা করে। কিন্তু মেইন যেই কথা হলো সেটা যে সেকুলারিজম পুরা বিশ্বে আমাদের উপর ফোর্স করা হয়েছে কনস্টিটিউশন বা অন্যান্য সব জায়গায় একটি পলিসি হিসেবে নেওয়ার জন্য। অনেক মুসলিম বা খ্রিস্টান অনেকেই যে ট্রেডিশনাল সোসাইটির মানুষ সেকুলারিজমের বিরোধিতা করে। আসলে সেকুলারিজমের বিরোধিতার জাস্টিফিকেশনগুলো কি? মানে সেকুলারিজমকে তো খুব ভালো একটা জিনিস, খুব নিরপেক্ষ, মানুষের উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এরকম একটা পলিটিক্যাল স্ট্যান্স হিসেবে উপস্থাপন করা হয়। আসলেই কি ব্যাপারটা এরকম? আমরা লজিক্যালি এই ব্যাপারগুলো দেখতে চাই। সেকুলারিজমের যে পক্ষের যে যুক্তিগুলো আছে সেগুলোকে আমরা লজিক্যালি ডিবাঙ্ক করতে চাই ইনশাল্লাহ। তো আসিফ আদনান ভাই, সেকুলারিজম আসলে কি? মানে আমরা যদি সেকুলারিজমকে ডিফাইন করতে যাই তাহলে সেকুলারিজমকে কিভাবে ডিফাইন করব? আচ্ছা, সেকুলারিজমকে ডিফাইন করার কাজটা আসলে একটু কঠিন, কারণ অনেকে বলেন যে এটা একটা পলিসেমিক কনসেপ্ট। পলিসেমিক মানে এমন কিছু যেটার একাধিক সম্ভাব্য অর্থ হয়। তো সেকুলারিজমের ব্যাপারটা অনেকটা এরকম, এবং এটার আসলে বিভিন্ন দিক আছে। ফর এক্সাম্পল, সেকুলারিজম বলতে একটা স্পেসিফিক মতবাদকে বোঝায়, একটা পলিটিক্যাল ডকট্রিন বা একটা পলিটিক্যাল ফিলসফি। সেকুলার স্টেট বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলো একটা কাঠামো যেটা এই পলিটিক্যাল ডকট্রিনটা বাস্তবায়ন করে। আবার সেকুলারাইজেশন হলো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটা ধর্মভিত্তিক সোসাইটি ধীরে সোসাইটির মূল্যবোধ এবং প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে সেকুলার হয়ে ওঠে, ধর্মনিরপেক্ষ হয়ে ওঠে। তো এটা হলো একটা দিক। আবার সেকুলারিজমের বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্টেশন হয়। ফর এক্সাম্পল, আমেরিকা একটা সেকুলার দেশ, চায়নাকে সেকুলার দেশ বলা হয়, ফ্রান্সকে সেকুলার দেশ বলা হয়, ইভেন ইন্ডিয়াকে সেকুলার দেশ বলা হয়। কিন্তু এই দেশগুলোর মধ্যে পার্থক্য আছে, অনেক সময় বেশ বড় ধরনের পার্থক্যই আছে। সো এসব কারণে অ্যাকচুয়ালি মানে সেকুলারিজমকে একটা স্পেসিফিক ডেফিনেশনের মধ্যে আনা কিছুটা কঠিন। বাট আমরা চেষ্টা করব, মানে আমি চেষ্টা করবো আজকে যে কয়েকটা দিক থেকে বিষয়টা দেখার আর কি। সো ইনিশিয়ালি আমরা ফার্স্টে সেকুলারিজমের সবচেয়ে টিপিক্যাল যে সংজ্ঞাটা দেওয়া হয়, গতানুগতিক যে সংজ্ঞা দেওয়া হয় ক্লাসিক্যাল লিবারেল সেন্সে, যে সেকুলারিজম, সেটা বলি। সেটা হলো বেসিক্যালি আপনি যেটা বলছেন, যে এটা কোনো পার্টিকুলার কোনো নির্দিষ্ট ফিলসফি বা এরকম কিছু না। এটা জাস্ট একটা পলিটিক্যাল কাঠামো, এটা একটা স্ট্রাকচারাল জিনিস অনেকটা, এবং যে কোনো মানুষ, ধার্মিক কিংবা অধার্মিক, সে এটা গ্রহণ করতে পারবে। এবং এটার উদ্দেশ্য হলো একটা ডাইভার্স এবং ফ্রি সমাজ গঠন করা, তৈরি করা। তো এই সেকুলার যে রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রের কিছু মৌলিক বৈশিষ্ট্য থাকবে। তার মধ্যে একটা হলো ডিমার্কেশন বিটুইন চার্চ অ্যান্ড স্টেট, বা সেপারেশন বিটুইন রিলিজন অ্যান্ড স্টেট। অর্থাৎ আম, রাষ্ট্র এবং ধর্মের মধ্যে বিচ্ছেদ হবে।
শাসন এবং ধর্মের মধ্যে বিচ্ছেদ হবে। এবং এর ফলে ধার্মিকরা স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে, অ্যাজ লং এজ তারা অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করতেছে না। প্রত্যেকে নিজের মতো করে ধর্ম পালন করতে পারবে যতক্ষণ সে আরেকজনের স্বাধীনতায় হস্তক্ষেপ করতেছে না। আরেকটা মৌলিক বৈশিষ্ট্য হলো যে সেকুলার রাষ্ট্রের যে আইন হবে, শিক্ষা হবে, প্রতিষ্ঠানগুলো হবে, আম, এই বিষয়গুলো কোনো ধর্মের নীতি দ্বারা বা ধর্মের শিক্ষা দ্বারা চালিত হবে না। এগুলো চালিত হবে সেকুলার রিজনস দ্বারা। সায়েন্স, মানে যুক্তি, সোশ্যাল সায়েন্সেস এটসেট্রা, এগুলোর জন্য ধর্মের কাছে যাওয়া যাবে না। দ্যাটস দ্য পয়েন্ট। হ্যাঁ, এর পাশাপাশি আম, আরেকটা জিনিস, আরো কিছু পয়েন্ট থাকে। ফর এক্সাম্পল, নন ডিসক্রিমিনেশনের একটা পয়েন্ট থাকে যে সেকুলার রাষ্ট্র কারোর প্রতি ডিসক্রিমিনেট করবে না। প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান, এই টাইপের কিছু কথাবার্তা আছে। সো এটা হলো টিপিক্যাল সেন্সে সেকুলারিজম, ক্লাসিক্যাল লিবারাল সেন্সে। তো এই সংজ্ঞাটা অনেকদিন ধরেই চলে আসছে, বাট এটার বেশ ভালো রকমের ক্রিটিকও হয়েছে, এবং সেটা ওয়েস্টার্ন একাডেমিয়া থেকেই হয়েছে। মুসলিমরা করছে বা এরকম আহ, কিছু না। ওয়েস্টার্ন একাডেমিকরা এটা ক্রিটিক করছেন, লিগাল থিওরিস্টরা করছে, অ্যানথ্রোপোলজিস্ট করছে, হিস্টোরিয়ানরা এটা ক্রিটিক করছে। এবং তাদের বক্তব্যটা হলো মূলত এরকম যে সেকুলার রাষ্ট্র আসলে ধর্ম এবং রাষ্ট্রের বিচ্ছেদ না, এবং এইভাবে জিনিসটা দেখা আসলে রিডাকটিভ। রাদার, সেকুলারিজমের যেটা হয় সেটা হলো সমাজ এবং রাষ্ট্রে ধর্মের কি পজিশন হবে, ধর্মের কাজ কি হবে, ধর্মের ভূমিকা কি হবে, ধর্মের সীমানা কি হবে, ধর্ম কি কি ধরনের দাবি করতে পারবে, কোন কোন বিষয়ে ধর্মের কথা বলার অধিকার থাকবে, এই সব কিছু সেকুলার রাষ্ট্র ঢেলে সাজায়। ধর্মের মৌলিক বৈশিষ্ট্য থেকে শুরু করে ধর্মের আলোচনার বিষয়বস্তু, ধর্মের এমনকি ধর্মের কোন কোন বিধান পালন করা যাবে, ধর্মের সঠিক ব্যাখ্যা কোনটা হবে, কোনটা কোট আনকোট অপব্যাখ্যা হিসেবে গণ্য হবে, এই সব কিছুই সেকুলার রাষ্ট্র আম, নতুন করে রিফর্ম করে, মানে রিঅর্গানাইজ করে, পুনর্গঠন করে। এবং এটা করতে গিয়ে অনেক সময়, বা অ্যাজ এ রুল অ্যাকচুয়ালি, সরকারকে বা সেকুলার কর্তৃপক্ষকে বিভিন্নভাবে ধর্মের উপর হস্তক্ষেপ করতে হয়, আইনের মাধ্যমে ধর্মের সংস্কার করতে হয়। সো এই ক্রিটিকটা সাবা মাহমুদ, তালাল আসাদ এবং এরকম আরো অনেকেই এই ক্রিটিকটা দিয়েছেন। সো তাদের পয়েন্টটা হলো যে অ্যাকচুয়ালি সেকুলারিজমকে রাষ্ট্র এবং ধর্মের বিচ্ছেদ হিসেবে দেখানোটা সঠিক না, বরং এটা এমন একটা কাঠামো যেটা ধর্মকে রাষ্ট্রের অধীনস্থ করে এবং রাষ্ট্রকে একটা আম, ক্ষমতা দেয়, বা তাকে একটা পজিশন দেয় যেখানে সে ধর্মকে ডিকটেট করতে পারে, ধর্মের অবস্থান কি, ব্যাখ্যা কি, এটসেট্রা এটসেট্রা। এবং এগুলোর অনেক এক্সাম্পল আমরা দেখি আমাদের চোখের সামনে। আমরা যেমন দেখি যে র্যাডিক্যালিজমের সাইন বলা হয় যে ইসলামের কিছু কিছু অবস্থান যদি কেউ পালন করে, সেগুলো তখন চরমপন্থার সাইন, এটা বলা হচ্ছে। এই বিষয়টা কে ডিসাইড করতেছে? এটা কি ধর্মের ভিত্তিতে ঠিক করা হচ্ছে? এটা কি কোরআন সুন্নাহর ব্যাখ্যার ভিত্তিতে ঠিক করা হচ্ছে? না, এটা সেকুলার কর্তৃপক্ষ ঠিক করতেছে। সিমিলারলি আমরা দেখি যে সেকুলার কর্তৃপক্ষ বলতেছে যে ভাস্কর্য বা মূর্তি এটা যে ইসলামের সাথে সাংঘর্ষিক না, এটা প্রচার করা হোক। কিন্তু সেকুলার কর্তৃপক্ষ এটা কিসের ভিত্তিতে বলতেছে? আম, এরকম আরো অনেক এক্সাম্পল আছে। আমি চিন্তা পড়াতে একটা লেখা এটা এরকম অনেক এক্সাম্পল আনছি। যেমন ভারতীয় সুপ্রিম কোর্টের বেশ কিছু রায় আছে। বাবরি মসজিদ সংক্রান্ত একটা রায় ছিল যেখানে বলা হয়েছিল যে মুসলিমদের সালাত আদায়ের জন্য মসজিদ থাকা জরুরি না। আম, তিন তালাক নিয়ে তাদের একটা রায় আছে। তো প্রত্যেকটা, এবং ইভেন আমাদের দেশে ওয়াজের ময়দানে কি বলা হবে এগুলোকে সেন্সর করার কথা বলা হচ্ছে, বা এগুলা আহ, তাদের অনুমোদন সাপেক্ষে করতে হবে, এই টাইপের কথাবার্তা বলা হচ্ছে। মানে বক্তব্যে কি বলা যাবে না বলা যাবে এগুলো আর কি। তো আসলে দেখা যাচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে রাষ্ট্র বা রাষ্ট্রযন্ত্রের কোনো একটা অংশ ধর্মের ব্যাখ্যাকার, মুফতি কিংবা মুফাসসির হিসেবে আসতেছে। সে অ্যাকচুয়ালি ব্যাখ্যা দিচ্ছে যে ইসলামের এই ব্যাখ্যাটা সঠিক না, ইসলামের ওই ব্যাখ্যাটা সঠিক। এবং এটা অন্যান্য ধর্মের ক্ষেত্রেও হতে পারে। সো এটা হলো আরেকটা ওয়ে অফ লুকিং অ্যাট ইট, যে এটা আসলে জাস্ট রাষ্ট্র এবং আম, ধর্ম এবং রাষ্ট্রের বিচ্ছেদ হিসেবে দেখাটা রিডাকটিভ। নর্মালি সেকুলারিজম বলতে আমাদেরকে আমরা যেরকম বুঝি যে ধর্ম একটা প্রাইভেট জিনিস, মানুষ ঘরে বা মসজিদে পালন করবে, আর রাষ্ট্র চলবে আলাদাভাবে। কারণ রাষ্ট্রে তো অনেক ধর্মের মানুষ বাস করে, তাহলে তাদেরকে সবাইকে নিরপেক্ষভাবে বিচার করতে হবে। রাষ্ট্রকে একটা নিরপেক্ষ পলিটিক্যাল স্টেজ নিতে হবে, এরকম একটা সিনারিও দেখানো হয়। কিন্তু আসলে বাস্তবে সেকুলারিজম ধর্ম কিভাবে ফাংশন করবে সেইটা ঠিক করে দেয়। মানে মুসলিম বা অন্য ধর্মের মানুষরা কিভাবে তাদের ধর্ম পালন করবে সেটাও পর্যন্ত ডিকটেট করে আর কি। একদম বলা যায় যে মুফতি মুহাদ্দিস বা
তারা আসলে স্টেট একটা গড হয়ে যায়। মানে সেকুলারিজমে স্টেট গডের ভূমিকা পালন করে এরকম বলা যায়। হ্যাঁ, বেসিক্যালি যেই ধর্মের যে অংশটা নিয়ে রাষ্ট্রের কোনো একটা স্বার্থ বা রাষ্ট্রের কোনো একটা উদ্দেশ্যের সাথে সেটা জড়িত, বা রাষ্ট্রের মনে হচ্ছে যে এইখানে আমার ডোমেইনে সে হস্তক্ষেপ করতেছে, সেখানে সে কথা বলবে। অথবা রাষ্ট্রের আইনের যদি চেঞ্জ হয় তাহলে সে এখানে কথা বলবে। এটার এক্সাম্পল হলো, যেমন আমেরিকায় এরকম অনেক ঘটনা আছে যে একসময় লেটস সে একটা এখন একটা নিয়ম আছে যে কন্ট্রাসেপশন, কারো যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে, তার ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোনো মেয়ে থাকে, ফর এক্সাম্পল মানে নারী কর্মী থাকে, তাদেরকে অনেক ক্ষেত্রে অনেক স্টেটে এরকম আছে যে কন্ট্রাসেপশনের খরচ দিতে হয়, রাইট? বার্থ কন্ট্রোলের খরচ দিতে হয়। জি। তো বার্থ কন্ট্রোলের খরচ দেওয়ার বিষয়টা একজন খ্রিস্টানের জায়গা থেকে, বিশেষ করে ক্যাথলিকদের ক্ষেত্রে এমন হতে পারে যে তার কাছে মনে হতে পারে যে এটা আমার ধর্মের বিরুদ্ধে, আমি এটা করতে পারি না। তো আজকে থেকে 50 বছর আগে রাষ্ট্র এটা মেনে নিছিল যে হ্যাঁ, এটা তোমার ধর্মের, এটা তোমার প্রাইভেট ডোমেনের বিষয়, এখানে আমি হস্তক্ষেপ করব না। কিন্তু এখন সে এখানে হস্তক্ষেপ করে, সে বলে যে না, তোমার এটা দিতে হবে কারণ এটা রাইটের প্রশ্ন, রাইট? এটা আমাদের জনগণের অধিকারের প্রশ্ন বা কর্মীদের অধিকারের প্রশ্ন। সিমিলারলি একজন নর্মালি বিষয়টা এরকম ছিল যে একজন একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের অধিকার আছে যে সে কোন মানে তার বেসিক্যালি তার সে কোন কাজটা করবে বা কোনটা করবে না এটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। কিন্তু এরকম অনেক ঘটনা ঘটছে, ফর এক্সাম্পল যখন ওদের কোট অন কোট গে ম্যারেজ লিগালাইজ হয়েছে, হ্যাঁ, তখন ওই যে তারা কেক বানানো আরকি। হ্যাঁ, জি। এক্স্যাক্টলি, সো তার আগে কেক বানাতে চাইছে, সেই লোক বলছে যে না, আমি এটা আমার ধর্মের বিষয়ের সাথে যায় না, সো আমি তোমাদের এই যেটাকে তোমরা বিয়ে বলতেছো এটার জন্য আমি কেক বানাবো না। তখন তাদেরকে কেস করা হয়েছে এবং অনেক সময় তাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। বাট স্ট্রিক্টলি স্পিকিং, মানে তাদের ব্যাখ্যা অনুযায়ী, তাদের ক্লাসিক্যাল ব্যাখ্যা অনুযায়ী এটা একটা প্রাইভেট ডোমেইনের বিষয়। সো পয়েন্ট হলো এটা যে কোন জিনিসটা প্রাইভেট, কোন জিনিসটা পাবলিক ডোমেইন, এই জিনিসটা আলটিমেটলি রাষ্ট্র ঠিক করবে। সো বিষয়টা অনেকটা এরকম যে সেকুলার রাষ্ট্র লেটস একটা দোতলা বাড়ির মতো। সো এই বাড়ির দুটা তলা আছে, নিচ তলাটা হলো পাবলিক ডোমেইন, এটার নাম হলো পাবলিক, উপর তলাটার নাম হলো প্রাইভেট। এবং নিয়মটা হলো এরকম যে নিচের তলায় ধর্মকে আনা যাবে না, এখানে সবকিছু ডিসাইডেড হবে সেকুলার রিজনস দিয়ে, যুক্তি বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, এটসেট্রা এটসেট্রা। আর উপরের তলাটা প্রাইভেট ডোমেইন, এখানে মানুষ তার নিজের ইচ্ছে মতো ধর্ম বিশ্বাস নিয়ে থাকতে পারবে, তার নিজস্ব অন্যান্য ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকবে, কোনো সমস্যা নাই। এখানে রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না। শর্ত হলো উপরতলা থেকে কখনো নিচের তলায় ধর্ম নিয়ে আসা যাবে না, আচ্ছা। নিচের তলায় আসার আগে ধর্ম রেখে আসতে হবে, মানে প্রাইভেট ডোমেনে ধর্ম নিয়ে আসতে পারবে না। কিন্তু সমস্যা হলো এই যে সীমানাটা ঠিক করা হচ্ছে যে কোন জায়গায় উপরতলা শেষ, কোন জায়গায় নিচতলা শুরু, এটা সবসময় রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। সো রাষ্ট্র চাইলে আজকে বলতে পারে যে ঠিক আছে, উপরতলা লেটসে আগে 1000 স্কোয়ার ফিট ছিল, এখন সে বলবে যে না, আমার আরো 500 স্কোয়ার ফিট জায়গা লাগবে, এগুলো আজকে থেকে পাবলিক ডোমেইন, এখন থেকে এগুলো প্রাইভেট ডোমেইন না, রাইট? এবং এখানে ধর্মের কোনো কিছু বলার নেই। সো পয়েন্ট হলো এটাই যে সেকুলার রাষ্ট্র ধর্মকে নিজের অধীনস্থ করে, এবং সেকুলার রাষ্ট্রের প্রতিটা ধর্ম আলটিমেটলি সেকুলার সংবিধান, সেকুলার আদালত, সেকুলার সরকার, এগুলোর অধীনে থাকবে। সো এখানে আসলে ধর্মীয় স্বাধীনতা বা এই টাইপের কথাটা, এটা আসলে কোনো রিয়ালিটি নেই এই অর্থে। কারণ এটা হলো সে একটা সীমানা ঠিক করে দিছে, এটা হলো যে আমি লেটস সে আমি একটা মানুষ মানে আমি একটা জায়গা ঠিক করে দিলাম, বাউন্ডারি দিয়ে দিলাম, বললাম এই বাউন্ডারির ভেতরে তুমি যা ইচ্ছা করতে পারো, কিন্তু এই বাউন্ডারিটা এর বাইরে যেতে পারবে না। তো এটা আসলে আপনি কখনো বলতে পারবেন না যে এটা আসলে স্বাধীনতা। বাট সেকুলারিজম নিজেকে এভাবে প্রেজেন্ট করে এবং আমরা আসলে এই প্রেজেন্টেশনটা একসেপ্ট করে নিছি। এটাই হলো বিষয়টা। আর ফাইনালি আরেকটা ওয়েতে সেকুলারিজম বা সেকুলার চিন্তাধারাকে বোঝা যায় আমার মতে, সেটা হলো ডিনাইং দ্য ভার্টিক্যাল বেসিক্যালি। সো এটা হলো এরকম যে আমরা যখন গ্রাফ পড়ছি, রাইট? গ্রাফের ক্ষেত্রে দুটা অক্ষ থাকে, একটা এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস। সো এক ভার্টিক্যাল অক্ষ থাকে লম্বালম্বি, আরেকটা থাকে হরাইজন্টাল অক্ষ বা আনুভূমিক অক্ষ। তো ইসলাম আমাদের শিক্ষা দেয় যে মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সৃষ্টি করছেন, তিনি সমগ্র সবকিছু সৃষ্টি করছেন, এবং তিনি একটা নির্দিষ্ট নিয়ম ঠিক করে দিয়েছেন আমাদের জন্য, যেভাবে আমাদের নিজেদের জীবনকে পালন করতে হবে। আবার একটা হরাইজন্টাল অ্যাক্সিস আছে, সেটা হলো অন্য সৃষ্টির সাথে আমাদের সম্পর্ক। সেটা মানুষ হইতে পারে, সেটা অন্যান্য পশু পাখি হতে পারে, অথবা সেটা প্রকৃতি হইতে পারে। তো দুটা অক্ষ মানে বান্দার হক এবং আল্লাহর হক, তো দুটা ক্ষেত্রেই আমাদের আসলে করণীয় কি সেটা ঠিক করে দেয় ইসলাম। এবং অন্যান্য ধর্মের ক্ষেত্রেও তাদের ধর্মগুলা বলে দেয় যে there is a certain way you need to live your life, right? জি। সো যেটা হয়,
আমরা বিশ্বাস করি যে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা ক্ষেত্রেই ইদার কিছু স্পেসিফিক নিয়ম দিয়েছেন অথবা তিনি কিছু রেঞ্জ ঠিক করে দিয়েছেন যে এই সীমার মধ্যে তুমি থাকবা। তো এর বাইরে আমরা যেতে পারি, কিন্তু এর বাইরে যদি আমরা যাই সেটার জন্য আমাদের আখিরাতে শাস্তি হতে পারে। কিন্তু সেকুলারিজম যেটা করে সেটা হলো সে প্রথমে ভার্টিক্যাল অ্যাক্সিসটা অস্বীকার করে, অর্থাৎ সে মনে করে যে আল্লাহকে সে ইদার অস্বীকার করে, অথবা সে আল্লাহকে উপেক্ষা করে, অথবা সে আল্লাহকে ভুলে থাকে, যে কোনো একটা। এবং তারপর সে সবকিছুর মাপকাঠি বানায় মানুষকে, ব্যক্তিকে, সবকিছুর উপর সে মানুষকে স্থান দেয়। এবং তারপর সে বলে যে সবার দুনিয়া, উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। রাইট, রাইট, এবং সে বলে যে তারপর দুনিয়া চলবে মানুষের বানানো বিভিন্ন নিয়ম টিয়ম দিয়ে। এবং আলটিমেটলি সে ঠিকই একটা অথরিটি বানায়, কিন্তু সেই অথরিটিটা হয় সেকুলার স্টেট। আগে মানুষ মনে করতো যে সে স্রষ্টার নির্দেশিত সীমানার মধ্যে থাকবে, এখন সে মনে করে সে একটা অথরিটি সে বানায় নিছে, সেটা হলো সেকুলার রাষ্ট্র, সেটার সীমানার মধ্যে সে থাকবে। সো সেকুলারিজমকে এইভাবে ডিফাইন করা যেতে পারে। আসলে আমরা যদি মানে লাস্টের পয়েন্টটা দেখি সেকুলারিজমের, যে মানুষকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, বা মানুষ রবকে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে অস্বীকার করে মানুষকে খোদার আসনে বসানো, মানে তাহলে তো আসলে পুরো জিনিসটা কোনো মিনিং থাকে না। আমি যদি ধরেন ক্রিয়েটরকে অস্বীকার করি, তাহলে আমার অবজেক্টিভ কোনো মোরালই নাই। কারণ মানুষ তো লিমিটেড, ফাইনাইট। মানুষের সবকিছুই সাবজেক্টিভ হবে। তাহলে আমাদের যখন কোনো অবজেক্টিভ মোরালিটি না থাকবে, তাহলে তো কোনো কিছুর মিনিং নেই। পৃথিবীর কোনো মিনিং নেই। আমরা শুধু চলে আসলাম কার্বন কণা, আমরা শুধু কয়েকটা কার্বন কণা। আমরা হঠাৎ করে আসছি, হঠাৎ করে চলে যাব। তাহলে কেন আমার এত রুলস প্রয়োজন? কেন সেকুলারিজম প্রয়োজন? যে যা ইচ্ছা করুক, তাতে সমস্যা কি? তাতে তো কোনো সমস্যা নেই সেকুলারিজমের যদি এই স্ট্যান্ড হয়। হ্যাঁ, নেসেসারিলি তারা ধর্ম বিরোধিতা করবে এটা না, তারা বলবে যে আমরা আসলে ধর্ম বিরোধিতা করছি, এটা নেসেসারি না, এবং আসলেই না যে সবসময় তারা যে ধর্ম বিরোধিতা করবে এটা না। তাদের পয়েন্টটা হলো তাদের আচরণ বা তাদের চিন্তার বিষয়টা অনেকটা এরকম যে ধর্মের অবস্থান কি এটা আমাদের আসলে এটার দিকে তাকানোর দরকার নাই। ইদার এটা সত্য না, অথবা এটা ইম্পর্টেন্ট না, অথবা এটার দিকে তাকানো প্র্যাকটিক্যাল না, যে কোনো একটা। বাট অবভিয়াসলি মানে আপনি মানুষের একটা সিস্টেমের মধ্যে সে সবসময় থাকে, সেটা সমাজ হোক, শাসন হোক, যে কোনো কিছুই হোক। সো আমি কখনো মানে একটা সিস্টেম যদি আমি সরাই, সেখানে আমার আরেকটা সিস্টেম আনতে হবে। তো সেই জায়গায় তারা যে সিস্টেম আনছে সেটা হলো যে এই পার্টিকুলার সিস্টেমটা সেকুলারিজমের যে সেকুলার স্টেট যেটা সেটা তারা আনছে। আচ্ছা। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই জায়গাটা যেখানে তারা বলতেছে যে ধর্মের যে সমস্যাগুলো আছে এটা এখানে নাই, এই টাইপের কিছু কথাবার্তা তারা বলে, মানে এটি তাদের মূল বক্তব্য অ্যাকচুয়ালি, যে এটা একটা সলিউশন। ইনফ্যাক্ট সেকুলারিজম তৈরি তো হয়েছে আসলে এভাবে যে এই প্রবলেমগুলো মানে ধর্মের সাথে শাসনের সম্পর্ক থাকার কারণে কিছু প্রবলেম হচ্ছিল, সেটা সলিউশন হিসেবে আমরা এটা আনছি। কিন্তু প্রবলেমটা হলো যে এই সলিউশনটা তারা মনে করতেছে এটা ইউনিভার্সাল, এটা সব জায়গায় সব সময়ে সব ক্ষেত্রে সত্য। দুই, তারা মনে করতেছে যে অ্যাকচুয়ালি যে সমস্যাগুলো আগে হচ্ছিল এগুলো হবে না। সো দুটো ক্লেইমই অ্যাকচুয়ালি ফ্যাকচুয়ালি ভুল। আচ্ছা, তাহলে যে জিনিসটা চলে আসলো যে সেকুলারিজম ইতিহাস বা কিভাবে তৈরি হলো। তো অনেকে আসলে বলতে চায় বা এভাবে ইতিহাসকে রিপ্রেজেন্ট করে যে যখন গুটেনবার্গ প্রেস আবিষ্কার হলো, তখন অনেক বেশি বাইবেল ছাপানো হইছে। তারপর থেকে যখন সাধারণ মানুষের কাছে বাইবেল ছড়াই গেছে, বাইবেল ব্যাখ্যার মনোপলি আর চার্চের কাছে ছিল না। সবাই নিজের মতো বাইবেল ব্যাখ্যা করার চেষ্টা করছে। তো এরপর থেকে যেটা পরে খ্রিস্টানদের মধ্যে ক্লাশ শুরু হইছে। তো এই ক্ল্যাশের কারণে অনেক মানুষ মারা গেছে, অনেক যুদ্ধ হইছে। তো এই থেকে ওদের মধ্যে ইনলাইটেনমেন্ট হইছে। ওরা একটা সমাধানে আসছে যে আর আসলে ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। রাষ্ট্র পরিচালনা করার জন্য নিরপেক্ষ হতে হবে। মানে ওরা বলতে চায় যে এটা ধর্ম নিরপেক্ষ না, বা এটা ফিরকা নিরপেক্ষ। একটা পক্ষ বা আরেকটা পক্ষের মধ্যে একদম নিরপেক্ষভাবে বিচার করা হবে। এরকম আরকি। আসলে সেকুলারিজমের ইতিহাসটা কি? সেকুলারিজম কেন তৈরি হইছে? আম সেকুলারিজমের ইতিহাস নিয়েও আসলে বিভিন্ন মিথ আছে বা এটা বিভিন্ন অরিজিন স্টোরি আছে আরকি। তো সবচেয়ে কমন যে অরিজিন স্টোরি সেটা হলো অনেকটা এরকম যে হ্যাঁ, যে এটা মোটামুটি এটার উদ্ভবের পটভূমি হলো ১৬শ শতাব্দী। যেটা হলো রিফর্মেশনের সময় আরকি, প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন যেটাকে বলে। এটা প্রিন্টিং প্রেসের সাথে বিষয়টা পার্টিকুলারলি জড়িত না। বিষয়টা জড়িত ক্রিশ্চিয়ানিটির মধ্যে যে ডিভাইডটা আসছে, যে স্কিজম তৈরি হয়েছে, সেটার ভিত্তি ছিল প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন। সো যখন মার্টিন লুথার কিং এর থেকে এটা শুরু হইলো, তখন ক্রিশ্চিয়ানিটির মধ্যে, ইউরোপিয়ান ক্রিশ্চিয়ানদের মধ্যে স্পেসিফিক্যালি একটা বড় ধরনের বিভাজন তৈরি হইলো। প্রোটেস্ট্যান্টরা ক্যাথলিক চার্চ থেকে আলাদা হয়ে গেল। এবং একসময় এটা একটা যুদ্ধের রূপ নিল যখন পলিটিক্যাল প্রিন্সেস এবং কিংস এটার মধ্যে ঢুকে গেল। তখন তাদের মধ্যে যুদ্ধ শুরু হলো। সো ক্যাথলিকদের সাথে প্রোটেস্ট্যান্টদের যুদ্ধ হলো, প্রোটেস্ট্যান্টদের নিজেদের মধ্যে বিভিন্ন ডিনোমিনেশন ছিল, তাদের নিজেদের মধ্যে যুদ্ধ শুরু হলো। এবং এটাকে ওয়ার্স অফ রিলিজিয়ন বলে আর কি তারা, কোট অন কোট। তো এই যুদ্ধ অনেকদিন ধরে চললো, অ্যান্ড তখন
ট্রেডিশনাল স্টোরিটা হলো এরকম যে ইউরোপের মানুষের মন, ইউরোপের বুদ্ধিজীবীদের মন একদম ধর্ম থেকে একদম এই হয়ে গেল যে আসলে এটা থেকে শুধু ঝামেলা হচ্ছে, শুধু বিভাজন তৈরি হচ্ছে, আমাদের একটা সমাধান দরকার। তো এই সমাধান হিসেবে একটা পলিটিক্যাল স্ট্রাকচার হিসেবে সেকুলারিজম আসলো যে আমরা কোনো একটা ধর্মীয় ব্যাখ্যা গ্রহণ করব না, আমরা এমন কিছু একটা গ্রহণ করব যেটাতে সবাই একমত হতে পারে। কারণ ধর্মীয় ব্যাখ্যার ব্যাপারে কেউ একমত হতে পারতেছিল না। ক্যাথলিকদের দেয়া ব্যাখ্যা প্রোটেস্ট্যান্টরা মানবে না, প্রোটেস্ট্যান্টদের দেয়া ব্যাখ্যা ক্যাথলিকরা মানবে না, আবার প্রোটেস্ট্যান্টদের মধ্যে যারা বিভিন্ন অংশ আছে তারা একে আরেকজনের ব্যাখ্যা মানবে না। সো এখন আমাদের অন্য কিছু একটা লাগবে যেখানে আমরা একমত হইতে পারবো। সো এই জন্যই তারা এই জিনিসটা আনলো। এটা করতে গিয়ে অবভিয়াসলি এই যে সেকুলার যে অথরিটি সেটাকে সবার উপরে জায়গা দিতে হবে। রাজনীতি, অর্থনীতি, ধর্মীয় বিষয়, পারিবারিক বিষয়, প্রতিটা ক্ষেত্রের প্রত্যেকটা ক্যাটাগরির সীমানা কতদূর হবে, প্রত্যেকটার ম্যাপিং কিরকম হবে, এটা ডিসাইড করবে রাষ্ট্র। এরকম একটা স্ট্রাকচার আর কি। বাট এই ট্রেডিশনাল স্টোরিটা এখানেও আসলে রিডাকটিভ কিছু ব্যাপার আছে, ব্যাপারটা এত স্ট্রেট ফরওয়ার্ড না। ফর এক্সাম্পল, এই যুদ্ধগুলোর পিছনে ধর্ম একমাত্র কারণ ছিল না, এগুলোর পিছনে রাজনৈতিক কারণ ছিল, অর্থনৈতিক স্বার্থ ছিল, রাজ পরিবার এবং অভিজাতদের, নোবেলিটিদের ক্ষমতার দ্বন্দ্ব ছিল। ফর এক্সাম্পল, অস্ট্রো স্প্যানিশ হ্যাবসবার্গ যে ফ্যামিলি ছিল তারা ক্যাথলিক ছিল, আবার ফ্রেঞ্চ যে বারবান ছিল তারা ক্যাথলিক ছিল। সো আমি যদি টিপিক্যাল স্টোরিটা সত্য মনে করি তাহলে এই দুজনের একসাথে অ্যালাই হওয়ার কথা, বাট এরা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে, ক্যাথলিক ক্যাথলিকের বিরুদ্ধে যুদ্ধ করছে, আবার এই যুদ্ধে তারা অ্যালাই হিসেবে গ্রহণ করছে প্রোটেস্ট্যান্টদের। সো ব্যাপারটা আসলে এতটা সিম্পল না যেভাবে জিনিসটা প্রেজেন্ট করা হয়। তো এটা নিয়ে আসলে খুব ডিটেইল ডিসকাশনে যাওয়া আসলে হয়তো বা আজকের জন্য হয়তো অতটা ভালো হবে না, বাট যারা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হবে না, বাট যারা এটা জানতে চায় তারা একটা খুব ভালো পেপার আছে উইলিয়াম ক্যাভানর, ওয়ার্স অফ রিলিজন অ্যান্ড দ্য রাইজ অফ দ্য স্টেট। এখানে উনি বেশ সুন্দরভাবে বিভিন্ন জিনিসপত্র আলোচনা করছেন যে কেন এটা খুব একটা সিম্পলিস্টিক একটা স্টোরি অ্যাকচুয়ালি। সো একটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা সেটা হলো যে সেকুলারিটি মানে সেকুলারিজম অবিচ্ছেদ্যভাবে আসলে মডার্নিটি এবং এনলাইটেনমেন্টের যে স্পেসিফিক একটা ন্যারেটিভ আছে সেটার অংশ, এবং এটা একটা লোকাল জিনিস। ওয়েস্টার্ন ইউরোপের চার্চ এবং সিভিল সোসাইটির মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে একটা টানাপোড়েন চলতেছিল অনেকদিন ধরে। সেটার ভিত্তিতে বা সেটার প্রেক্ষাপটে একসময় সেকুলারিজম এবং রিলিজিয়নের খুব পার্টিকুলার কিছু ধারণা গড়ে উঠছে। এগুলো একটা নির্দিষ্ট স্থান, একটা নির্দিষ্ট কাল, কিছু নির্দিষ্ট সোশিও ইকোনমিক, রিলিজিয়াস, হিস্টোরিক কনটেক্সটের তৈরি, রাইট? তো এই স্পেসিফিক জি। কনটেক্সটের একটা জিনিসকে আলটিমেট ট্রুথ মনে করা, সর্বজনীন মনে করা, পুরো পৃথিবীতে এটাকে সব ক্ষেত্রে প্রযোজ্য মনে করা, এটাই একমাত্র সঠিক জিনিস মনে করা। মানে যে এটা মানে না সে একদম কিছু বুঝে নাই, সে অশিক্ষিত, এটসেট্রা এটসেট্রা, মাথা মোটা, এরকম কিছু মনে করা, এটা একদম টিপিক্যাল ইউরোসেন্ট্রিক ফিরিঙ্গি সেন্ট্রিক চিন্তা ভাবনা আর কি। এবং আলটিমেটলি যেটা হয়েছে যে এই সেকুলারিজমটা যেটা ইউরোপে প্রতিষ্ঠা হয়েছে এটা কলোনিয়ালিজমের সময় বাকি পৃথিবীতে এক্সপোর্ট করা হয়েছে। এক্সপোর্ট করা হয়েছে বলতে বাকি পৃথিবীটা জোর করে চাপা দেওয়া হয়েছে। বন্দুকের নলের ফোর্স শক্তিতে, করে। কামানের শক্তিতে এটা বাকি পৃথিবীতে প্রতিষ্ঠা করা হয়েছে। এবং কলোনিয়াল সময় এবং পোস্ট কলোনিয়াল স্টেজে এভাবেই চলতেছে বিষয়টা। ওরা ঠিকই কমপ্লেইন করে যে ইসলাম আসলে তরবারি দ্বারা প্রচার হয়েছে, কিন্তু সেকুলারিজম বা হিউম্যান রাইটস বা মডার্নিটিতে আসলে তরবারি দ্বারা প্রচার হয়নি, এগুলো আসলে বোম আর বন্দুক দ্বারা প্রচার হয়েছে। রাইট। সেকুলারিজম মানে বাংলাদেশের প্রেক্ষাপটে শাহবাগীদের দিকে দেখলে তারা ইসলামোফোব বা ইসলাম বিদ্বেষী, তাদের এরকম একটা পিকচার দেখা যায়। কিন্তু অনেকে আসলে বলে যে আসলে শাহবাগীদের যে সেকুলারিজম সেটা আসলে অ্যাকচুয়াল সেকুলারিজম না, বা সেকুলারিজমের অনেক ধরনের বিভাজন আছে, যেমন ফ্রান্সের সেকুলারিজম, আমেরিকার সেকুলারিজম, ইন্ডিয়ার সেকুলারিজম, প্রত্যেকটা আলাদা। তারা বলতে চায় যে সেকুলারিজম আসলে একটা মডারেট, সব জায়গায় ধর্মের বিরোধিতা আসলে করে না, অনেক জায়গায় ধর্মকে ডিফেন্ড করে বা সামথিং এরকম। আমরা অনেক দেখি যে অনলাইন অ্যাক্টিভিস্ট যেরকম পিনাকি ভট্টাচার্য, সে মুসলিমদের ব্যাপারে অনেক কথা বলে, মানে মুসলিমদের সাপোর্ট করে অনেক বিষয়ে, অনেক জায়গায় মুসলিমদেরকে ডিফেন্ড করে, কিন্তু সে একজন পিওর সেকুলারিস্ট এবং সে বলে যে আসলে সেকুলারিজম আসলে এরকমই মডারেট বা ধর্মের প্রতি সহনশীল। যে সেকুলারিজমের যে চরিত্র মুসলিমদের মনে ডিপিক্ট করা হয়েছে বা ট্র্যাডিশনাল সোসাইটির মনে ডিপিক্টেড, যে সেকুলারিজম ধর্ম বিদ্বেষী, ধর্মকে সহ্য করতে পারে না, এরকমটা আসলে বাস্তব না। এই ক্লেমটা কি আদৌ সত্য কিনা? আচ্ছা, হ্যাঁ, এটা বেশ এখন খুব পপুলার একটা ক্লেম এবং আমি অনেক ইসলামিস্টও দেখি এটাতে বেশ প্রভাবিত। আসলে সেকুলারিজমের সমস্যাটা হলো যে এটা একটা কেমিলিয়ন লাইক কনসেপ্ট। কেমিলিয়ন মানে হলো গিরগিটি। কিছু গিরগিটি থাকে না যারা রং বদলাতে পারে ইচ্ছা মতো, বা যেই সারফেসে উঠে ওই সারফেসের রং হয়ে যায়। ব্যাপারটা অনেকটা এরকম। এবং মানে সেকুলারিজম এক এক সময় হুম। এক এক পোশাকে হাজির হয়। এবং আমরা যখন
কারোর সাথে সেকুলারিজমের বিপক্ষে কথা বলতে চাই বা এটাকে খণ্ডন করতে চাই, রেফিউটেশন করতে চাই বা জাস্ট ডিবেট, তখন যেটা হয় যে যারা সেকুলারিজমের প্রোপোনেন্ট তারা কন্টিনিউয়াসলি সেকুলারিজমের ডেফিনেশনটা চেঞ্জ করতে থাকে। যখন যেই অবস্থাটায় মানে যেটা বেটার তারা সেটা বলতে থাকে। আমি শিওর না এটা তারা হয়তোবা সবাই ইচ্ছা করে না, হয়তোবা নিজেদের মধ্যে কনফিউশন আছে সেজন্য করে, বাট এটা একটা টিপিক্যাল টেন্ডেন্সি এবং এটা খালি সেকুলারিজমের না, লিবারালিজমের আন্ডারের অনেক কনসেপ্টের মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে, যেটা একটা মুভিং টার্গেট, দ্য টার্গেট কিপস অন মুভিং কন্টিনিউয়াসলি। তো যাই হোক, মানে তাদের বক্তব্যটা এরকম যে আসলে সেকুলারিজমের বিভিন্ন ফর্ম আছে, মোটা দাগে দুই ধরনের ফর্ম বলা যায়। একটা হলো বেনেভোলেন্ট সেকুলারিজম, আর একটা হলো হস্টাইল সেকুলারিজম বা মডারেট বা র্যাডিক্যাল ইফ ইউ উইল, এভাবে বলা যেতে পারে। সো বেনেভোলেন্ট সেকুলারিজম, মিলিটেন্ট সেকুলারিজম। রাইট, সো মানে বেনেভোলেন্ট বা মডারেট যেটাকে তারা বলছে সেটা হলো সিম্পলি যে এটা রাষ্ট্র সবাইকে সমানভাবে ট্রিট করবে, কোনো একটা পার্টিকুলার কারো বিরুদ্ধে যাবে না, কারো পক্ষে অবস্থান নিবে না, এরকম জাস্ট শাসনটা সেকুলার হবে, ধর্ম ভিত্তিক হবে না, অন্য কিছু ভিত্তিক হবে, মানুষের বুদ্ধি বিবেচনা এটসেট্রা। অন্যদিকে যেটা হস্টাইল সেকুলারিজম বা র্যাডিক্যাল সেকুলারিজম যদি বলা হয়, সেটার পজিশনটা হবে যে তারা স্পেসিফিক্যালি ধর্মের বিরুদ্ধে একটা অবস্থান নেয় এবং তারা মনে করে যে ধর্ম একটা খুবই খারাপ জিনিস, এটা একটা অন্ধ বিশ্বাস, বিপজ্জনক, তো এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এটাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বেঁধে রাখতে হবে। এই জন্য স্পেসিফিক্যালি রাষ্ট্র চেষ্টা করবে পাবলিক স্ফিয়ার থেকে ধর্মকে সরানোর জন্য, এবং এই জন্য রাষ্ট্র এক ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করবে, রাইট? সো দ্যাটস দ্য র্যাডিক্যাল পজিশন। এই দুটো পজিশনের মানে ডিফারেন্স দেখানো হয়। সো এটার এক্সাম্পলটা অনেকটা ওরকম যে শাহবাগীরা হলো গিয়ে হস্টাইল সেকুলার্স বা র্যাডিক্যালস, আর পিনাকি ভট্টাচার্য বা জিয়া হাসান বা এই টাইপের যারা আছে তারা হলো গিয়ে বেনেভোলেন্ট সেকুলার, তারা ধর্মের বিরুদ্ধে না এটসেট্রা। এখন ব্যক্তিগতভাবে তারা ধর্মের বিরুদ্ধে না, আমি এটা ধরেন তাদের কথা আই টেক ইট অন দেয়ার ফেস ভ্যালু, সমস্যা নেই। বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হলো যে আসলে এই দুই ধরনের যে বিভাজনের কথা বলা হচ্ছে, এটা মৌলিকভাবে তেমন কোনো ডিফারেন্স মেক করে না। কেন করে না? এটা দুটো কারণ, অনেক কারণ আছে, আমি দুটো কারণ বলতেছি। একটা কারণ হলো যে ঠিক আছে, আমি ধরলাম যে সেকুলারিজম কোনো আদর্শিক অবস্থান নেয় না, সে জাস্ট একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে যেটা সবাইকে সমান স্পেস দিবে, এবং এই ফ্রেমওয়ার্কের মূল উদ্দেশ্য হলো সবার স্বাধীনতা বজায় রাখা, সম্প্রীতি বজায় রাখা, সহিষ্ণুতা বজায় রাখা এটসেট্রা। এখন সমস্যা হলো যে সেকুলারিজমের নিজস্ব একটা বয়ান আছে, তার একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং সে মনে করে যে সবাইকে সমান স্পেস দিতে হলে, স্বাধীনতা এবং সহিষ্ণুতা বজায় রাখতে হলে ওই বিষয়গুলো এড়ায় যেতে হবে যেগুলো বিভাজন তৈরি করে, যেগুলো সংঘাত তৈরি করে। আর সেকুলারিজমের অরিজিন স্টোরি অনুযায়ী যে বিষয়টা সবচেয়ে বেশি সংঘাত তৈরি করে, যেটা সবচেয়ে বেশি ডিসাইসিভ, সেটা কি? ধর্ম। এটা তাদের অরিজিন স্টোরি, রাইট? সো ইয়েস। অবভিয়াসলি তখন আলটিমেটলি যেটা হয় যে রাজনৈতিক, সামাজিক, আইনগত এই বিষয়গুলো থেকে আলটিমেটলি ধর্মকে দূরে রাখতে হবে, কারণ আমি চাচ্ছি যে কোনো বিভাজন যেন তৈরি না হয়, শান্তি বজায় রাখতে হবে। সো যে বিষয়টার কারণে তর্ক হচ্ছে সেটা নিয়ে কথা বলা যাবে না, এবং এটা আমরা খুব নর্মালি দেখি, এটার পাবলিক লাইফে, সরি, আমাদের পাবলিক সোশ্যাল লাইফে এটা স্পিল ওভার করে। সো আমরা দেখি যে যখন কেউ কোনো বিষয়ে ধর্ম নিয়ে কথা বলে, একটা টেন্ডেন্সি থাকে যে না, এখানে আসলে ধর্ম নিয়ে আসতেছো কেন, থাক, মানুষ একটু আনকমফোর্টেবল ফিল করে যে এখানে ধর্ম নিয়ে কথা বলার দরকার নেই, রাইট? দ্যাটস দ্য সেকুলার মেন্টালিটি, মানে এটাতে ডিভাইসিভ জিনিস। সো সব জায়গায় কেন ধর্মকে টেনে রাইট, আনে? রাইট, এবং সবকিছুতে ধর্ম আনবা কেন, বা ধর্মের বিষয়ে না বলি, আচ্ছা রিলিজনকে বাদ দাও, আমরা অন্য কিছু নিয়ে কথা বলি, এরকম আর কি। তো আলটিমেটলি যেটা হবে যে সেকুলারিজমের যে ক্লেম, সে যে স্বাধীনতা, সহিষ্ণুতা, একটা নিউট্রাল পাবলিক স্পেস বজায় রাখতে চায়, এটার জন্য তার ধর্মকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আটকে রাখতে হয়, ধর্মকে কোয়ারেন্টাইন করতে হয় বেসিক্যালি। সো আলটিমেটলি সেকুলারিজম যে সহিষ্ণুতার কথা বলে, সেটা ধর্মের ভূমিকাকে সীমিত করে এবং সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডল থেকে ধর্মকে নির্বাসনে পাঠায় বেসিক্যালি। সো হ্যাঁ, আপনি যদি বলতে চান, হ্যাঁ বলতে পারেন যে হ্যাঁ, যে মডারেট ফর্ম অফ সেকুলারিজম সক্রিয়ভাবে ধর্মকে মুছে ফেলার ট্রাই করবে না যেভাবে র্যাডিক্যালরা করবে, বাট সে যেটা করবে, সে ধর্মকে বেসিক অন্তঃসার শূন্য করে ফেলবে। সে শুধুমাত্র ধর্মের ওই সংস্করণটা মানবে, ওই ভার্সনটা মানবে যেটা সেকুলার রাষ্ট্রের মৌলিক দাবিগুলো মেনে নিছে, যেটা পাবলিক প্রাইভেট ডিস্টিংশন মেনে নিছে, যেটা ধর্ম ও রাষ্ট্রের, ধর্ম এবং শাসনের বিচ্ছেদ মেনে নিছে। ব্যাপারটা অনেকটা এরকম যে সেকুলার রাষ্ট্র একটা ছোট্ট বক্স বানায় ধর্মের জন্য, এবং এই বক্সের ভিতরে তোমাকে এখন ঢুকতে হবে। তো এই বক্সের ভিতর যে ধর্ম ঢুকবে সে ভালো ধর্ম, যে ধর্ম ঢুকবে না সেটা খারাপ ধর্ম। এখন বক্সটা ছোট, ধর্ম এই বক্সের মধ্যে পুরোপুরি ঢুকতে পারবে না, সে যদি ঢুকতে চায় তার নিজের কিছু অংশ তার কেটে ফেলে দিতে হবে। আচ্ছা। এখন যারা এটা মেনে নিবে, আচ্ছা ঠিক আছে, আমি আমি এই জিনিস বাদ দিলাম, নিজের এই অংশ কেটে ফেলে দিলাম, এখন আমি এই বক্সে ঢুকলাম, ওকে গুড, সুন্দর ধর্ম, সম্প্রীতি, ঠিক আছে।
কিন্তু যে ধর্ম এটা মানবে না, যে ধর্ম বক্সে ঢুকতে চাইবে না, যে মনে করবে যে না, সমাজ শাসন প্রত্যেকটা ক্ষেত্রে আমার একটা বক্তব্য আছে, আমার একটা ভূমিকা আছে, আমি এই জায়গাগুলো জাস্ট ছাড় দিতে পারবো না, এটা আমার ছাড় দেওয়ার সুযোগ নাই, তার ব্যাপারে কি অবস্থান হবে? সেকুলার রাষ্ট্রের তার ব্যাপারে কি অবস্থান হবে? সেটা হলো চরমপন্থী, সেটা ফ্যাসিস্ট, সেটা অথরিটেরিয়ান, র্যাডিক্যাল, টেররিস্ট, রাইট? সো বেসিক্যালি আমরা এখানে যেমন মডারেট ইসলামের পুরো ব্যাপারটা, আমেরিকার যে মডারেট ইসলাম প্রমোট করার একটা প্রজেক্ট, সেম জিনিস, সেম জিনিস। সে একটা নির্দিষ্ট বক্স তৈরি করছে, যেটা, এবং সে চায় ইসলামকে এই বক্সের মধ্যে ফিট করতে। তো যেই ইসলাম ওই বক্সের মধ্যে ফিট করবে সেটা হলো এমন ইসলাম যেটা আমেরিকান ফরেন পলিসির সাথে সামঞ্জস্যপূর্ণ, যেটা আমেরিকার আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান রাইটস এর, আমেরিকা বলতে আমেরিকান ওয়ার্ল্ড অর্ডারের সাথে আর কি, আমেরিকান ওয়ার্ল্ড অর্ডারের যে হিউম্যান রাইটস এর আন্ডারস্ট্যান্ডিং আছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ, উইমেন্স রাইটস এর যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ, এটসেট্রা। বেসিক্যালি যেই ইসলামটা তাদের সবগুলা দাবি মেনে নিবে, যদিও সেটা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক হোক না কেন, সেটা হলো ভালো ইসলাম, মডারেট ইসলাম। আর যেই ইসলাম এটা মানবে না সেটা হলো র্যাডিক্যাল ইসলাম, টেররিস্ট, এটসেট্রা, রাইট? সো সেম থিং, মডারেট ইসলামের ক্ষেত্রে আমেরিকা বা নেটো যেই কাজটা করছে, এটা আর একটা গ্লোবাল স্কেলে করার চেষ্টা করছে। ইটস দ্য সেম থিং। সো জন রলস, বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ লিবারেল থিওরিস্ট, তারও এরকম কথা আছে। সে বলছে যে আমরা এমন একটা পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক চাই, বা সেকুলারিজম এমন একটা পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক চায় যেটা সব ধরনের রিজনেবল কম্প্রিহেন্সিভ ডক্ট্রিনকে বৈধতা দিবে। সো কম্প্রিহেন্সিভ ডক্ট্রিন মানে বেসিক্যালি ধর্ম বা আইডিওলজি হোয়াটএভার সবকিছু এটার মধ্যে পড়বে। তো এখানে ক্রুশাল ওয়ার্ডটা হলো রিজনেবল। সে রিজনেবল বিশ্বাসগুলোকে মানবে। তো রিজনেবল বিশ্বাস থাকলে আনরিজনেবল বিশ্বাসও আছে। আনরিজনেবল বিশ্বাস কোনটা সেটা সে বাট ব্যাখ্যা দিয়ে দিচ্ছে। রিজনেবলটা ডিফাইন করবে কে? তারা, এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। মানে এটা কে ডিসাইড করে? সেম উইথ মডারেট ইসলাম, মডারেট ইসলাম কে ডিসাইড করে? সেম উইথ সেকুলার রাষ্ট্রের ধর্মের ক্যাটাগরাইজেশন, ভালো ধর্ম, রাইট? ভালো ধর্ম কে ডিসাইড করবে? ধর্মের সঠিক ব্যাখ্যা কে ডিসাইড করবে? সব সময় রাষ্ট্র ডিসাইড করবে, সেকুলার অথরিটি ডিসাইড করবে। সো জন রলস যেমন বলছে যে আনরিজনেবল কম্প্রিহেন্সিভ ডক্ট্রিন বা আনরিজনেবল অযৌক্তিক বিশ্বাস হলো ওই বিশ্বাস যেই বিশ্বাসের অনুসারীরা রাজনৈতিক শক্তি ব্যবহার করে শাসন, বিচার বা সংবিধানের ধরনকে বদলাতে চায়। সো এই কারণেই ইখওয়ানুল মুসলিমিন বলেন বা অন্যান্য যে কোনো দল বলেন, তারা যদি গণতন্ত্র মেনে নেয় বা অন্য সবকিছু মেনে নেয়, আলটিমেটলি তারা আনরিজনেবল। কেন? কারণ তারা চায় পলিটিক্যাল ক্ষমতায় গিয়ে শাসন, বিচার বা সংবিধানের ধরনকে ইসলামের সাথে আরো লাইক সামঞ্জস্যপূর্ণ করার কম্পেটেবল চেষ্টা করে। করা, রাইট? এক্স্যাক্টলি। সো দ্যাটস আনরিজনেবল অ্যাকর্ডিং টু জন রলস এবং অন্যান্য আরো অনেকে। আচ্ছা। কাজেই মূল পয়েন্টটা হলো এইটা যে যারা সেকুলারিজমের মৌলিক দাবি মেনে নিছে, যারা খেলার নিয়ম মেনে নিছে, সবকিছু মেনে নিছে, তাকে অথরিটি হিসেবে স্বীকার করে নিছে, সেটা যৌক্তিক বিশ্বাস। বাকি সবকিছু অযৌক্তিক বিশ্বাস। সো এটা হলো একটা পয়েন্ট। সো যে কোনো সেকুলার রাষ্ট্র এরকম একটা অবস্থানে যাইতেই হবে তার। আপনি মডারেট হন বা র্যাডিক্যাল হন, এখানে কোনো ডিফারেন্স নাই। এটা হলো একটা পয়েন্ট। সেকেন্ড একটা পয়েন্ট হলো, আসলে কোনো দেশে মডারেট সেকুলারিজমের কথা বলা হবে বা নাকি হস্টাইল সেকুলারিজমের কথা বলা হবে, এটা ডিপেন্ড করে ওই সমাজের সেকুলারাইজেশনের মাত্রার উপরে। সেকুলারাইজেশন হলো বেসিক্যালি কোনো সমাজের মূল্যবোধ এবং প্রতিষ্ঠানগুলো ধর্মীয় অবস্থান থেকে আস্তে আস্তে একটা নন রিলিজিয়াস অবস্থানের দিকে যাওয়া, মানে সেকুলার হওয়ার প্রসেস যেটা আর কি, সমাজ এবং সামাজিক মূল্যবোধ এবং সামাজিক প্রতিষ্ঠানগুলো। সো যেখানে সেকুলারাইজেশনের মাত্রা কম, একটা সমাজ মাত্র ট্র্যাডিশনাল অবস্থান থেকে হয়তো বের হয়ে আসছে মডার্নিটির মধ্যে, সেখানে আপনি দেখবেন যে সফট সেকুলারিজমের কথা বলা হবে, যে না, আমরা ধর্মের বিরুদ্ধে না, আমরা ধর্মের পক্ষে, কিন্তু আমরা জাস্ট শাসনের ক্ষেত্রে আমরা জাস্ট সেকুলারিজম চাই, এটসেট্রা। আর যেখানে সেকুলারাইজেশনের মাত্রা বেশি, যেখানে অলরেডি অনেক দিন ধরে শিক্ষা, প্রতিষ্ঠান সবকিছু সেকুলার, যেখানে সমাজের মূল্যবোধ অনেকটা পরিবর্তন হয়ে গেছে, প্রতিষ্ঠানগুলো সেকুলার হয়ে গেছে, সেখানে অটোমেটিক ভাবে ওইসব অবস্থানের কথা বলা হবে যেগুলা র্যাডিক্যাল র্যাডিক্যাল ধরা যেতে পারে। সো বাস্তবতা হলো আলটিমেটলি উইথ গিভেন এনাফ টাইম সব ধরনের সেকুলারিজম একসময় ওই পজিশনে যাবে, মানে যেটাকে র্যাডিক্যাল সেকুলারাইজেশন বলা হচ্ছে। এটা আপনি এভাবে চিন্তা করেন যে মনে করেন একটা দেশ বা একটা ভূখণ্ড ইসলামী শিক্ষা দ্বারা শাসিত হচ্ছে। তো যখন জনপরিসর বলেন, প্রতিষ্ঠান বলেন, সংস্কৃতি বলেন, সবকিছু ইসলামের শিক্ষা দ্বারা চালিত হবে, তখন ওই সমাজে এক ধরনের ইসলামাইজেশন হবে বাই ডিফল্ট, অবভিয়াসলি। সিমিলার ভাবে যখন আপনার রাষ্ট্র এবং সমাজ ব্যাপকভাবে সেকুলারাইজড হবে, যখন পাবলিক লাইফ, প্রতিষ্ঠান, সংস্কৃতি সবকিছু এমন ভাবে চালিত হবে যে স্রষ্টা নাই, অথবা স্রষ্টা থাকলেও তার কথা গুরুত্বপূর্ণ না, তখন ইনএভিটেবলি সমাজ, রাষ্ট্র, এমনকি ব্যক্তি পরিসর থেকে ধীরে ধীরে ধর্ম মুছে যাবে।
সো সেকুলার শাসন এবং সেকুলারাইজেশনের সম্পর্কটা একটা লুপের মতো, রিইনফোর্সিং লুপ, একটা একটাকে রিইনফোর্স করে। সেকুলার শাসন সেকুলারাইজেশনের মাত্রা বাড়ায়, আর সেকুলারাইজেশনের মাত্রা যত বাড়ে তত সমাজ ও রাষ্ট্র র্যাডিক্যাল সেকুলার পজিশনের দিকে যায়। সো কাজেই মডারেট আর মানে র্যাডিক্যাল অথবা হস্টাইল বা বেনাভোলেন্ট, এই দুটো আলটিমেটলি একই উদ্দেশ্য নিয়ে কাজ করে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো রাষ্ট্র এবং সমাজের পরিপূর্ণ সেকুলারাইজেশন। কিন্তু এই উদ্দেশ্য কিভাবে অর্জন করা হবে এই ব্যাপারে তাদের মধ্যে মতপার্থক্য আছে, মানে তাদের মানহাজটা ভিন্ন। তাদের গোল এক, তাদের উদ্দেশ্য এক, কিন্তু মানহাজ ভিন্ন। সো মডারেট সেকুলাররা যেটা চায়, তারা চায় গ্র্যাজুয়াল পরিবর্তন, যে আস্তে আস্তে ধাপে 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 হোক। আর যারা হস্টাইল, তারা আর একটু র্যাডিক্যাল চেঞ্জ চায়, একটু তাড়াতাড়ি হয়তো বা চায়। তারা হয়তো মনে করে যে আমরা ক্ষমতায় গিয়ে জিনিসটা তাড়াতাড়ি চেঞ্জ করব। বাট গিভেন এনাফ টাইম, দুটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। সো এই দুটার মধ্যে অ্যাকচুয়ালি আমার পার্সোনালি মনে হয় যে যারা বেনেভোলেন্ট সেকুলারিজমের কথা বলে তাদের বুদ্ধি বেশি, তাদের ধৈর্য বেশি, বুদ্ধিও বেশি, এবং এটা বেশি বিপজ্জনক। আর এটা বোঝার আরেকটা সহজ উপায় আছে, এটা আরেকটা সহজভাবে বোঝা যায়, সেটা হলো যে আপনি বিষয়টা এভাবে চিন্তা করেন যে অ্যাগনস্টিক এবং এইথিস্টের মধ্যে পার্থক্য কি, পার্থক্য কি আছে কিনা। অফকোর্স পার্থক্য আছে। সো অ্যাগনস্টিক বা অজ্ঞেয়বাদী মনে করে যে স্রষ্টা আছে কিনা এটা জানা সম্ভব না, অথবা সে মনে করে যে আমি এটা জানি না, অথবা সে মনে করে যে এটা জানা গুরুত্বপূর্ণ না, এটসেট্রা, এরকম একটা অবস্থান। অন্যদিকে এইথিস্ট বা নাস্তিক কি মনে করে? সে মনে করে যে না, স্রষ্টা নাই, এটা নিশ্চিত। কারেক্ট? সো দুটো অবস্থানের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, কিন্তু ইসলামের দিক থেকে দুজনই কাফের, এখানে কোনো পার্থক্য নাই। রাইট? সো তাদের নিজেদের মধ্যে পার্থক্য আছে, হ্যাঁ, বাট আলটিমেটলি দুজনই কাফের। সো সেম উইথ সেকুলারিজমের মডারেট এবং র্যাডিক্যাল ভার্সন, যে হ্যাঁ তাদের নিজেদের মধ্যে অল্প কিছু পার্থক্য আছে, বাট গিভেন এনাফ টাইম এখানে আসলে মৌলিক তেমন করে পার্থক্য নেই। হ্যাঁ, আসলে দুইজনই কাফের আরকি। ওরা সেকুলারিজমকে খুব একটা নিরপেক্ষ জিনিস হিসেবে দেখাতে চায়। সেটাকে ওরা বলে ট্যাবুলা রাসা। মানে মানুষ একদম একটা খালি স্লেটের মতো বা একটা খালি ক্যানভাস বলতে পারি, রঙহীন ক্যানভাসের মতো একদম একটা নিরপেক্ষ জায়গা থেকে শুরু করবে। আগের কোনো সে ইনডক্ট্রিনেটেড হবে না। এরকম একদম নিরপেক্ষ শূন্য খাতা থেকে শুরু করবে। তারা বলতে চায় যে সেকুলারিজম আসলে এরকম একটা শূন্য পয়েন্ট থেকে শুরু হইছে। এজন্য সেকুলারিজম অনেক নিরপেক্ষ। কোনো পক্ষপাতিত্ব নেই, বা সেকুলারিজমকে ওরা এভাবে দেখাতে চায় যে কোনো আইডিওলজি নেই, সেকুলারিজম কোনো কিছুর সাথে সম্পৃক্ত না, কোনো রিলিজনের সাথে সম্পৃক্ত না, কোনো আইডিওলজির সাথে সম্পৃক্ত নাই, একদম নিরপেক্ষ একটা জিনিস। আসলে কি এরকম কিছু, বা এটা কি আসলে সম্ভব কিনা? না, সেকুলারিজমের নিউট্রালিটির ক্লেম এটা আসলে মানে খুব ইম্পর্টেন্ট আর একটা মিথ আর কি বেসিক্যালি। বাট এটা অবভিয়াসলি ভুল। আমরা অলরেডি যেই আলোচনা করছি সেখান থেকে এটা মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা। যেমন সেকুলারিজম যে রাষ্ট্রকে ধর্মের ধর্মকে রাষ্ট্রের অধীনস্থ করতেছে, এটাই তার নিউট্রালিটির ক্লেমকে অ্যাকচুয়ালি কাউন্টার করে। আমি, এটা তো নিউট্রালিটি হয় না যদি আমি কাউকে আমার অধীনস্থ করে তারপর বলি যে আমি তোমাকে এতটুক জায়গা দিলাম, এই জায়গার মধ্যে তুমি যা করতে চাও করবা, আমার নিয়ম অনুযায়ী করবে, এর বাইরে যেতে পারবে না। সো দ্যাটস নট নিউট্রালিটি, ফার্স্ট অফ অল। সো এটা একটা বড় পয়েন্ট। সেকেন্ডলি আরেকটা বিষয় হলো যে নিউট্রালিটির কনসেপ্টটা ইটসেলফ ইজ প্রবলেম্যাটিক। নিউট্রালিটির কনসেপ্টটা ডিফাইন করা বেশ কঠিন, এটা সেলফ ডিফাইনিং না। কেউ যখন বলে নিরপেক্ষ, তখন আপনার আরো কিছু প্রশ্ন করতে হয় জিনিসটা বোঝার জন্য, যে একটা কনটেক্সট লাগে। কোন কনটেক্সটে নিরপেক্ষ, কোন রেঞ্জের মধ্যে নিরপেক্ষ, রাইট, কোন অবস্থান থেকে নিরপেক্ষ। সো নিরপেক্ষতা ইটসেলফ, অনেকে ইনফ্যাক্ট এরকম অনেক একাডেমিক আছেন, তারা এরকম দীর্ঘ আলোচনা করে বলছেন যে নিরপেক্ষতা একটা অনির্দিষ্ট এবং অন্তঃসার শূন্য কনসেপ্ট। সো ব্যাপারটা এভাবে বোঝা যায়, যেমন আমরা যখন সম্ভবত স্কুলে 6-7 মনে হয় আমরা পড়ছি যে যে সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, পরম কোনো স্থিতি নাই, পরম কোনো গতি নাই, যে অল মোশনস আর রিলেটিভ। রাইট? এরকম একটা কথা আছে ফিজিক্সে। এটা কারণটা কি, যে আমরা কোনো কিছু গতিশীল হওয়া বা স্থিতিশীল হওয়া যখন হিসাব করি, তখন সেটা হিসাব করি একটা ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে। বাংলায় প্রসঙ্গ বস্তু বলে। কোনো কিছু সাপেক্ষে হিসাব করতে হয়। তা আমি যখন কোনো কিছুকে পরম স্থিতিশীল বলতে চাই বা পরম গতিশীল বলতে চাই, তখন এমন কোনো ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে বলতে হবে যেটা অ্যাবসলিউট সেন্সে স্থির। রাইট? কিন্তু মহাবিশ্বে এমন কোনো কিছু নাই যেটা অ্যাবসলিউট সেন্সে স্থির। সবকিছু একটা গতির মধ্যে আছে। কাজেই কোনো কিছু আসলে প্রকৃতপক্ষে স্থির না। সো পয়েন্টটা হলো, আপনি যখন হিসাব করবেন নিউট্রালিটি বা যেটাই বলেন, আপনার একটা ফ্রেম অফ রেফারেন্স লাগবে। সেই ফ্রেম অফ রেফারেন্স ছাড়া আসলে এটা হয় না। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নৈতিকভাবে নিউট্রাল কোনো অবস্থান হয় না। সব সেকুলার যুক্তির পেছনে, সেকুলারিজম যেই যুক্তিটা বলুক, লেটস সে অটোনমি, ব্যক্তির অটোনমি বা ইকুয়ালিটি,
রাইটস, হিউম্যান রাইটস, যে কথাটাই তারা বলে সেটার যদি আপনি পেছনে যান, এটাকে যদি আপনি প্রশ্ন করেন যে আচ্ছা এটার ভিত্তি কি, এটার ভিত্তি কি, এটার ভিত্তি কি, এভাবে যখন ধাপে ধাপে আপনি পেছনে যাবেন, আলটিমেটলি কিছু ফার্স্ট প্রিন্সিপাল পাবেন, কিছু মৌলিক অবস্থান পাবেন যেগুলোকে তারা প্রমাণ করতে পারে না, যেগুলো তারা সত্য হিসেবে মেনে নেয়। ঠিক আছে? সো ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হলো, এটা যে কোনো ভ্যালু সিস্টেমের ক্ষেত্রে সত্য, যে কোনো ভ্যালু সিস্টেমের ক্ষেত্রে দিন শেষে কিছু ফার্স্ট প্রিন্সিপাল থাকে যেগুলো তারা সত্য হিসেবে গ্রহণ করে, রাইট? সেকুলারিজম ক্ষেত্রে তো আসলে এই যে ফার্স্ট প্রিন্সিপাল গুলো এগুলো তো সবগুলোই লিবারালিজমের ফার্স্ট প্রিন্সিপাল, লিবারালিজম থেকে এনলাইটেনমেন্ট আসে। থিঙ্কিং এর ফার্স্ট প্রিন্সিপাল, হ্যাঁ এক্স্যাক্টলি, এনলাইটেনমেন্ট থিঙ্কিং এর ফার্স্ট প্রিন্সিপাল। সো বেসিক্যালি বিষয়টা এরকম যে প্রত্যেকটা মানুষের একটা ফ্রেমওয়ার্ক থাকে, সমাজের একটা ফ্রেমওয়ার্ক থাকে, যেটার ভেতরে আমরা দুনিয়াকে বোঝার চেষ্টা করি, বাস্তবতাকে বোঝার চেষ্টা করি, ইন্টারপ্রিট করার চেষ্টা করি। আমরা যে ইনফরমেশনগুলো পাই, সেই ইনফরমেশনটা আমরা ওই কাঠামোর ভেতরে বোঝার চেষ্টা করি। সো এটা ডাইমেনশনের ভেতরে আমরা হিউম্যান এক্সিস্টেন্সকে এক্সপ্লেন করার চেষ্টা করি। এখন আপনি এটাকে ওয়ার্ল্ড ভিউ বলতে পারেন, মেটা ন্যারেটিভ বলতে পারেন, প্যারাডাইম বলতে পারেন, দিন বলতে পারেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অবস্থানটা হলো যে সবার কোনো না কোনো অবস্থান এখানে থাকে, কোনো নিউট্রাল অবস্থান হয় না। there's no view from nowhere। আপনি যখন দেখেন, আপনি কোনো না কোনো অবস্থানে দাঁড়ায় দেখেন, আপনি কোনো না কোনো স্পেসিফিক কনটেক্সট থেকে জিনিসটা দেখেন। সো একটা জি। রাষ্ট্র হয়তো বা এই অর্থে নিরপেক্ষ হইতে পারে যে সেটা কোনো নির্দিষ্ট ধর্ম, যেমন ধরেন ইসলাম, হিন্দু ধর্ম, খ্রিস্টিয়ানিটি, ইহুদি ধর্ম, এগুলোর আইন হয়তো বা সে ফলো করে না, এগুলোর ব্যাখ্যা সে ফলো করে না, এই অর্থে সে হয়তো বা নিরপেক্ষ হইতে পারে। কিন্তু তার কোনো ওয়ার্ল্ড ভিউ নাই, তার কোনো মেটা ন্যারেটিভ নাই, সে ভালো মন্দের কোনো স্পেসিফিক ধারণায় বিশ্বাসী না, এটা কখনো হইতে পারবে না। অবশ্যই তার এরকম কোনো না কোনো পজিশন থাকবে, তার কোনো না কোনো ওয়ার্ল্ড ভিউ থাকবে। শাসনের জন্য কিছু না কিছু গভর্নিং অ্যাজাম্পশনস লাগবে, কিছু লেজিটিমাইজিং মিথস লাগবে, কিছু ফাউন্ডেশনাল ন্যারেটিভস লাগবে, এগুলো সবসময় থাকবে। এবং ইভেন শাসনের সাথে যে আইনের সম্পর্ক, আইনের ভিত্তিতে নৈতিকতা লাগবে আপনার, নৈতিকতার ভিত্তিতে অন্তোলজি লাগবে আপনার, এপিস্টেমোলজি লাগবে, মানে এগুলো ছাড়া আসলে জিনিসটা সম্ভব না। এটা হলো ফার্স্ট কথা। জি। সেকেন্ডলি, যারা শাসন করে, রাষ্ট্র তো কোনো অটোনোমাস বিইং না, এটা তো কোনো মানে আলাদা সত্তা না, এটা মানুষই চালায়, রাইট? তো সেই মানুষগুলোর কোনো না কোনো পজিশন থাকে, তাদের একটা এপিস্টেমোলজি থাকে, অন্তোলজি থাকে, মোরালিটি থাকে, এথিক্যাল প্রেমিস থাকে। সো সেসব জায়গা থেকে তারা কাজ করে। এবং পাবলিক পলিসি থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে যে অবস্থানগুলো নেওয়া হয়, যে আইনগুলো তৈরি করা হয়, যে অধিকার কোতানকোট দেয়া হয়, সেগুলোর পেছনে ভালো মন্দ, সত্য মিথ্যা, কল্যাণ অকল্যাণের একটা নির্দিষ্ট ধারণা থাকে। এবং এভাবে সেকুলারিজমের কিছু নির্দিষ্ট ধারণা আছে, তার কিছু নির্দিষ্ট মূলনীতি আছে, তার কিছু নির্দিষ্ট প্রেমিস আছে, যেগুলোর ভিত্তি হলো বেসিক্যালি এনলাইটেনমেন্ট ফিলসফি। আজকে থেকে 200, 300, 400 বছর আগে ওয়েস্টার্ন ইউরোপের বা ইউরোপের কিছু থিঙ্কারদের অবস্থান। এবং এগুলোর ব্যাপারে দুনিয়ার সব মানুষ একমত না, এগুলো সর্বজনীন না, এগুলো 2+2=4 মতো বিষয় না যেখানে সবাই একমত, দ্বিমতের কোনো সুযোগ নেই। এবং অনেক লিবারেল থিওরিস্ট এই কথাটা স্বীকারও করে। তো আমি একটা এক্সাম্পল দিই, তাহলে এটা তো আসলে থিওরি, এটার বাস্তবতাটা কিরকম। তো একটা এক্সাম্পল হলো এরকম যে ধরেন অ্যাবর্শনের কথা চিন্তা করেন, গর্ভপাত। সেকুলার আইন অ্যাবর্শনকে বৈধতা দেয়। সে বলে যে কেউ চাইলে অ্যাবর্শন করতে পারবে এবং তার একটা অধিকারের সাথে যুক্ত করে এবং অটোনমির সাথে যুক্ত করে, যেটা ওই মহিলার অটোনমির বিষয়, এটা ওই মহিলার রাইটের বিষয়। এবং তাদের যুক্তি হলো যে আমরা তো কাউকে অ্যাবর্শন করতে বাধ্য করি না, কেউ চাইলে অ্যাবর্শন জি। করতে পারবে, তার এটা অধিকার আছে, হার বডি হার চয়েস, রাইট? এখন সমস্যাটা হলো, যারা অ্যাবর্শনের বিরোধিতা করতেছে, তাদের ইস্যুটা তার ওই মহিলার অধিকার নিয়ে না আসলে। তাদের ইস্যুটা হলো যে গর্ভে যে শিশু আছে, তার অধিকারের কি হবে? তার কি বাঁচার অধিকার নাই? সে তো ওই নারীকে বলে নাই যে আমি পৃথিবীতে আসতে চাই, সো তুমি কারোর সাথে শারীরিক সম্পর্ক করো যাতে আমি দুনিয়াতে আসতে পারি। সেরকম কোনো কিছুই বলে নাই। সো দুজন মানুষ যে কোনো কারণেই হোক, তাদের সাময়িক সুখের জন্য একটা কাজ করছে, সেটার বলি হিসেবে এই বাচ্চাটা কেন এখন মারা যাবে? তাকে কেন হত্যা করা হবে? এটা জাস্টিফিকেশন কি? তো এটা হলো তাদের আর্গুমেন্ট, যে যারা মুসলিম বলেন বা খ্রিস্টান বলেন, যারাই অ্যাবর্শনের বিরোধিতা করে, তাদের আপত্তিটা এই জায়গাটাতে। এখন সেকুলারিজম এইটা কাউন্টার করে কিভাবে, বা সেকুলার দৃষ্টিভঙ্গি থেকে, লিবারেল দৃষ্টিভঙ্গি থেকে আপনি এটা কাউন্টার করবেন কিভাবে? তাদের কাউন্টারটা হলো এটা, তারা বলবে যে না, এটা আসলে মানুষ হত্যা না। এবং ওই গর্ভের জিনিসটার, তারা বলবে জিনিসটার, ওই জিনিসটার কোনো অধিকার আসলে নাই। কেন নাই? কারণ গর্ভের যে শিশু, ভ্রূণ, ফিটাস, সে পার্সন না, সে হিউম্যান, অবভিয়াসলি একটা হিউম্যান লাইফ ফর্ম, কিন্তু সে পার্সন না। সো তাকে আমরা একটা ইন্ডিভিজুয়াল মানুষের মতো ট্রিট করব না, একটা ইন্ডিভিজুয়াল মানুষের যে রাইট থাকে সেই রাইটটা সে পাবে না। এখন এই ক্লেমটা, এটা একটা মেটাফিজিক্যাল ক্লেম, এটার কোনো ব্যাখ্যা নাই কিন্তু।
আপনি এটা কিসের ভিত্তিতে বলবেন যে কোন অবস্থায় গর্ভের শিশু বা গর্ভে থাকা ফিটাস মানুষে পরিণত হবে? কোন সময়ে? কিসের ভিত্তিতে আমি এটা ঠিক করব? সো এইখানে তারা কিন্তু একটা অবস্থান নিচ্ছে যেটা তাদের নিজস্ব একটা ওয়ার্ল্ড ভিউ জায়গা থেকে আসতেছে। তাদের পার্সনহুডের বা কে পার্সন হিসেবে গণ্য হবে এটার একটা নিজস্ব ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটার উপর তারা ভিত্তি করে এই অবস্থানটা জাস্টিফাই করতেছে এবং এই জাস্টিফিকেশনের উপর ভিত্তি করে তারা একটা আইন তৈরি করতেছে, রাইট? সো পুরো জিনিসটার পেছনে একটা মানে ওরা সবসময় ওয়ার্ল্ড ভিউ আছে। যে দাবিটা করে যে যে ওরা সায়েন্সের উপরে ভিত্তি করে, এভিডেন্সের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। সেকুলারিজমের সবকিছু সায়েন্টিফিক রিসার্চ দ্বারা প্রমাণিত। তো এইখানে সায়েন্টিফিক রিসার্চটা কি? এখানে যে একটা মানব সত্তাকে হত্যা করা হচ্ছে, না, এখানে লিটারেলি সায়েন্টিফিক রিসার্চ থেকে এখানে লিটারেলি তাদের পজিশন সমর্থন করা সম্ভব না, সেটাই। কোনোভাবেই সম্ভব না। এটা একটা মানুষ, তো এটা একটা হিউম্যান লাইফ ফর্ম। এটাই তাদের ডাবল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তারা এখানে একটা অ্যাডিশনাল কনসেপ্ট তৈরি করতেছে যেটা হলো পার্সনহুড, জি। রাইট? সো পার্সনহুডের তারা তখন একটা আরবিট্রারি ব্যাখ্যা দিবে যে ফর এক্সাম্পল একটা নির্দিষ্ট লেভেল অফ ব্রেইন অ্যাক্টিভিটি থাকা লাগবে, অথবা তার একটা নির্দিষ্ট লেভেল অফ কনসিয়াসনেস লাগবে বা আন্ডারস্ট্যান্ডিং লাগবে বা এই ধরনের কিছু একটা। এগুলো সবই আরবিট্রারি, এটা তারা নিজেরা ঠিক করতেছে, জি। রাইট? সো দ্যাটস দ্য পয়েন্ট যে আসলে আলটিমেটলি এখানে একটা ওয়ার্ল্ড ভিউ আছে, কিন্তু ওই ওয়ার্ল্ড ভিউটা তারা লুকায় রাখতে পারতেছে বা তারা সামহাও এমন ভাবে ন্যারেটিভটা তৈরি করছে আমরা ধরে নিচ্ছি যে আসলে ওয়ার্ল্ড ভিউটা নাই, কিন্তু আসলে আছে। এবং এটার আরো ভালো এক্সাম্পল আছে। আমরা যদি সেকুলারিজমের খুব ফাউন্ডেশনাল কিছু ডকুমেন্ট বা খুব গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট দেখি, যেমন দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমেরিকার, সেটার একদম শুরুতে আছে যে উই হোল্ড দিস ট্রুথস টু বি সেলফ এভিডেন্ট, অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল। আমরা মনে করি এটা স্বপ্রমাণিত সত্য যে প্রত্যেকটা মানুষকে সমান হিসেবে সৃষ্টি করা হয়েছে এবং তাদের স্রষ্টা, দে আর এন্ডাউড বাই দেয়ার ক্রিয়েটর উইথ সার্টেন ইনএলিয়েনেবল রাইটস। স্রষ্টা তাদেরকে কিছু অবিচ্ছেদ্য অধিকার দিছে। এটার প্রমাণ কি? এটা কোত্থেকে আসলো? এটা তারা, এবং তারা কিন্তু এটা প্রমাণ করার চেষ্টাও করতেছে না। তারা বলছে আমরা এটা সেলফ এভিডেন্ট মনে করি, এটা স্বপ্রমাণিত মনে করতেছি। সিমিলারলি ফ্রেঞ্চ রেভলিউশনের সময় দ্য ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান 1789 এর সময় সেখানে এরকম অনেক ক্লেম আছে, যেমন হিউম্যান বিংস আর বোর্ন অ্যান্ড রিমেইন ফ্রি। মানুষের জন্ম হয় মুক্ত হিসেবে এবং তারা তাদের সবার রাইট সমান, সব মানুষের রাইট সমান, এরকম একটা দাবি আছে। প্রত্যেকটা মানুষের কিছু অবিচ্ছেদ্য অধিকার আছে, কিছু ন্যাচারাল রাইটস আছে। বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, এগুলো মানুষের সবচেয়ে দামি অধিকার। সম্পত্তির অধিকার, আর্টিকেল সম্ভবত 17 নম্বরে আছে যে সম্পত্তির মালিকানার অধিকার একটা পবিত্র অধিকার। এগুলো কোথা থেকে আসতেছে? এটা পবিত্র অধিকার, এটা প্রমাণ কি? এবং সিমিলারলি আমরা যে আবারও হিউম্যান রাইটস, ইভেন ডিক্লারেশন অফ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটা এখানে যে বিষয়গুলোকে হিউম্যান রাইটস বলা হয়েছে, এটার ভিত্তি কি? অন হোয়াট বেসিস, অন হুজ অথরিটি এগুলাকে হিউম্যান রাইটস হিসেবে ঠিক করা হলো? সায়েন্সের বেসিসে করা হয়েছে না। সো অফকোর্স এখানে একটা ওয়ার্ল্ড ভিউ কাজ করতেছে, এখানে তাদের বাস্তবতার ব্যাপারে, জ্ঞানের ব্যাপারে, ন্যায় অন্যায়ের ব্যাপারে, কল্যাণ অকল্যাণের ব্যাপারে, কি উচিত কি অনুচিত, এই সবকিছুর ব্যাপারে একটা নির্দিষ্ট অবস্থান আছে। সেই অবস্থানের ভিত্তিতে তারা এটা করতেছে। কাজে সেকুলার সংবিধানগুলো সবসময় ধর্ম বলেন, জীবন বলেন, সবকিছুর ব্যাপারে একটা নির্দিষ্ট মতাদর্শের প্রতিফলন। মানে ট্রুলি নিউট্রাল কোনো প্রসিডিউরাল গ্রাউন্ড হইতে পারে না। মানে রাষ্ট্রের শাসনের পেছনে কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাজাম্পশন থাকবেই। অর্থাৎ মানে সেকুলারিজমের বা আইন তো তৈরি করতে হয়। এখন আইন তৈরি করতে হলে এই যে নৈতিকতা, মানে কোনটা ভালো, কোনটা খারাপ, কিসের জন্য আমি শাস্তি দিব, কিসের জন্য আমি শাস্তি দিব না, নৈতিকতা অবশ্যই থাকতে হবে। তো ভালো খারাপের সংজ্ঞা ঠিক করতে মানে এখানে তো নিরপেক্ষতার কিছু নেই। মানে আমরা যেটা অবজেক্টিভ মোরালিটি, আমরা বিশ্বাস করি যে একজন সুপ্রিম বিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো এবং খারাপের নির্দিষ্ট সংজ্ঞা দিয়ে দিয়েছেন। যেটা ভালো, উনি যেটা ভালো বলেছেন সেটা ভালো, উনি যেটা খারাপ বলছেন ওটা খারাপ। অবজেক্টিভ, মানে এখানে সেকুলারিজম যেটা দাবি করে সে একদম নিরপেক্ষ, সবাইকে সমানভাবে দেখে। তো এখানে তো আসলে নিরপেক্ষতার কোনো উপায় নেই, কারণ যখন আপনাকে আইন তৈরি করতে হবে তখন আপনাকে অবশ্যই ভালো এবং খারাপের সংজ্ঞা দিতে হবে। আর ভালো এবং খারাপের সংজ্ঞা দিতে হলে একটা ওয়ার্ল্ড ভিউ অবশ্যই থাকতে হবে, এবং সেকুলারিজমের ওয়ার্ল্ড ভিউ হলো লিবারালিজম। অনেকে কোশ্চেন করে সেকুলারিস্ট বা অ্যাথিস্টরা যে তুমি তো আসলে ধর্মীয় পরিবেশে বড় হইছো, এই জন্য তুমি মুসলিম বা খ্রিস্টান বা এগুলা, কিন্তু তুমি যদি ধর্মীয় পরিবেশে বড় না হইতা তাহলে মুসলিম হইতা না বা খ্রিস্টান হইতা না বা এগুলা হইতা না আর কি, তখন তুমি নিরপেক্ষ থাকতা। আসলে এটা তো পুরো একটা মানে ফলস ক্লেম আর কি। যদি কেউ ছোটবেলা থেকে ধর্মের, ধরেন আমাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়েছে, যাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়নি তাদেরকে তো ধর্মীয় শিক্ষার বাইরে অন্য সেকুলার ওয়ার্ল্ড ভিউ শেখানো হয়েছে। হ্যাঁ,
এবং না, এটাই শেখানো হচ্ছে। এটা বর্তমান পৃথিবীর সবচেয়ে মানে দ্যাটস দ্য প্রিডমিনেন্ট রিলিজন পৃথিবীতে বর্তমানে এখন। আপনি হ্যাঁ, স্কুলে কি শেখেন? আপনার স্কুলে কি শেখানো হয় আপনাকে? আমাদের আইনগুলা কিসের ধর্মনিরপেক্ষতা। ভিত্তিতে তৈরি করা হয়? আমাদের মিডিয়া কিসের ভিত্তিতে চলে? আমাদের সংস্কৃতির ভিত্তিগুলা কি? যেগুলাকে কালচার হিসেবে প্রমোট করা হয়। প্রতিটা ক্ষেত্রে সেকুলারিজম পারমিয়েটস এভরিথিং। প্রতিটা ক্ষেত্রে সেকুলারিজমের পজিশন গুলাই বলা হয়। হিউম্যান রাইটস এর কথা বলা হচ্ছে, রাইট? আমরা ছোটকাল থেকে শুনে আসতেছি হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস এর ভিত্তি কি? সো এরকম অনেক কিছু আছে যেই জিনিসটা আলটিমেটলি আমরা প্রশ্নাতীত ভাবে সত্য হিসেবে গ্রহণ করে নিছি। বাই ডিফল্ট আমরা ধরে নিছি এগুলো সত্য, কারণ আমাদের এভাবে শেখানো হয়েছে। সো অ্যাকচুয়ালি এগুলোকে প্রশ্ন করতে শেখা, সেটা অ্যাকচুয়ালি একটা ইনডক্ট্রিনেশন থেকে বের হওয়া। কারণ শুরু থেকে আমাদের সমাজে এবং পুরো পৃথিবীতে আসলে মানে মডার্নিটির একটা ইফেক্ট এটা, যে আমরা সবাই আসলে একটা নির্দিষ্ট ওয়ার্ল্ড ভিউতে ইনডক্ট্রিনেটেড হয়েছি। আমরা ধর্মকে মানছি, ঠিক আছে, কিন্তু আমরা যখনই দেখছি যে ইসলামের কোনো কিছু একটা এই ইনডক্ট্রিনেশনের সাথে মিলতেছে না, আমরা ওটাকে বাদ দিছি, আমরা ওটাকে কোনোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি, এটসেট্রা এটসেট্রা। সো যারা এটা হ্যাঁ, আসলে বলতেছে, হ্যাঁ, হ্যাঁ, ইসলাম তো আসলে এরকম না। ইসলাম তো এটা ভুল ব্যাখ্যা এটার ভুল ইসলামের। ব্যাখ্যা, ইসলামের এক্স্যাক্টলি ব্যাখ্যা এক্স্যাক্টলি। লিবারালিজমের সাথে কম্প্যাটিবল। এটা ভুল ইসলামের ব্যাখ্যা ওই করতেছে। ব্যাখ্যাটাই ভুল, যে ব্যাখ্যাটা লিবারাল সেকুলারিজমের সাথে মিলতেছে না। সাংঘর্ষিক। ইসলামের ওই ব্যাখ্যাটাই উইক ওপিনিয়ন, যেটা ওদের সাথে মিলতেছে না, যদিও টেক্সচুয়ালি ওটা স্ট্রং ওপিনিয়ন, রাইট? এবং জি, ওই ইজতিহাদটাই খুব সূক্ষ্ম সুন্দর ইজতিহাদ, খুব চমৎকার ইজতিহাদ, যেটা একদম লিবারাল সেকুলারিজম অবস্থানের সাথে মিলে গেছে। যেটা মিলে নাই, না না না, এটা হয় নাই, ব্যাকওয়ার্ড এটসেট্রা। সো আর আরেকটা পয়েন্টটা হলো যে মোরালিটির ক্ষেত্রে অনেকে বলে, এটা তার একটা কথা বলে যে যে খুন করা যে খারাপ, বা রেপ করা খারাপ, চুরি করা খারাপ, এটা বোঝার জন্য আমার আল্লাহর বিশ্বাস করার দরকার নেই। তো সমস্যা হলো যে আচ্ছা, খুন করা খারাপ, এটার প্রমাণটা কি? হাউ ডু ইউ নো যে খুন করা খারাপ? সেটাই। রেপ করা খারাপ, এটার প্রমাণ কি? তুমি মানে কথাটা এমন ভাবে বলা হচ্ছে যে আমি ধরে নিছি এটা খারাপ, বাট এটা কিভাবে খারাপ? তুমি এটা কিভাবে বুঝছো এটা খারাপ? সেজ হু? আমি যদি হ্যাঁ, বলি এটা খারাপ না, তাহলে হ্যাঁ, তুমি আর্গু করবা কিভাবে? তখন এটা একটা ইমোশনাল আর্গুমেন্ট হবে, অথবা বলা হবে যে এটা খারাপ কারণ এটা খারাপ। সো দ্যাটস নট এ হ্যাঁ। আর্গুমেন্ট রিয়েলি। তখন ওরা হাম প্রিন্সিপালের কথা নিয়ে আসবে। তখন আমি বলব যে আমি কেন হাম প্রিন্সিপাল মানবো? মানে তারা হাম প্রিন্সিপালকে তখন একটা অবজেক্টিভ মোরাল হিসাবে উপস্থাপন করার চেষ্টা বাট করবে। দেন আরো কোশ্চেন থাকবে যে হার্ম প্রিন্সিপালে হার্মের ডেফিনেশনটা কি? কোন জিনিসটা ক্ষতি, এটাকে ঠিক করবে? হ্যাঁ, একজন ধর্ষক যখন ধর্ষণ করে সে তো মনে করে যে যাকে ধর্ষণ করা হচ্ছে সে ধর্ষিতা এনজয় করতেছে। তার কাছে তো এখানে খারাপের কিছু নাই। নট নেসেসারি শুধু সেটা, পয়েন্ট হলো এটা যে অ্যাকচুয়ালি হার্ম প্রিন্সিপালে খুব স্পেসিফিক ধরনের কয়েকটা জিনিসকে ক্ষতি হিসেবে দেখা হয়, ম্যাটেরিয়াল ক্ষতিকে বেসিক্যালি, রাইট? বাট ক্ষতি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ইভেন সেকুলার আইনেও মরাল ইনজুরির কথা স্বীকার করা হয়, যে মানসিক ক্ষতি হতে পারে, বা মরাল ইনজুরি বলে একটা জিনিস আছে। সো সেটা কিন্তু তারা ওইভাবে আমল নেয় না। এবং হার্ম প্রিন্সিপালের যত ডিটেইল ডিসকাশন আছে, এক দুই লাইনের কথা না, যখনই ডিটেইল ডিসকাশনে যায়, প্রত্যেকটা ক্ষেত্রে একটা নির্দিষ্ট ভাবে হার্মকে ডিফাইন করা হয়, কারণ এটা অবশ্যই করতে হবে। যাই হোক, সেটা আসলে একটু অন্যদিকে চলে যাবে আলোচনা, এটা জি, একটা আলাদা আলোচনা। বাট মূল পয়েন্টটা আসলে এটা যে নিউট্রালিটির ক্ষেত্রে এটা আসলে রিয়েল না। আপনি জাস্ট এটাই দেখেন যে একটা সিম্পল মোরালিটির কথা বাদ দেন, আপনার মোরালিটিরও দরকার নেই। এই যেমন অ্যাবর্শনের ব্যাপারে একটা সিদ্ধান্ত আপনি নেবেন, এটা নিতে হলেও কিন্তু আপনার একটা পজিশন নিতে হচ্ছে, মেটাফিজিক্যাল একটা পজিশন আপনার এখানে নিতে হচ্ছে, রাইট? আপনার জি, মানুষের ব্যাপারে কোন পর্যায়ে একটা মানুষ, একটা হোমোসেপিয়ান মানুষে পরিণত হয়, এটার ব্যাপারে একটা নির্দিষ্ট অবস্থান নিতে হচ্ছে, রাইট? যেটা আপনার জি, ওয়ার্ল্ড ভিউ থেকে আসতেছে। সো এট দ্য এন্ড অফ দ্য ডে এখানে কিছু না কিছু অ্যাজাম্পশন, একটা অবস্থান, একটা দিন থাকে আসলে সবসময়, ঠিক আছে? একটা ওয়ার্ল্ড ভিউ থাকে সবসময়, এবং এটা সেকুলার জাজরাও স্বীকার করে। 2011 সালে ইউরোপিয়ান কোর্টস অফ হিউম্যান রাইটসে একটা কেস আসছিল। সেই কেসের রায়ে একজন জাজ লিখছেন যে সেকুলারিজম নিজেই অনেকগুলো আদর্শের মধ্যে একটা আদর্শ। অন্য যেসব ওয়ার্ল্ড ভিউ আছে, সেটা ধর্মীয় হোক বা অন্য কিছু হোক, এগুলো বাদ দিয়ে যদি সেকুলারিজমকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে সেটা নিরপেক্ষ অবস্থান হইতে পারবে না, কারণ এটা একটা ওয়ার্ল্ড ভিউ এবং ইয়েস, আদার ওয়ার্ল্ড ভিউজ। সো এটা সেকুলার জাজরাও স্বীকার করে, এবং এটা ইতালির একটা কেস ছিল, যেটা পরে ইউরোপিয়ান কোর্টস অফ হিউম্যান রাইটসে গেছিল। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা মার্কসিস্ট, একটা কমিউনিস্ট, একটা ক্যাথলিক কিংবা একটা ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে বা ইসলামী শাসনের ক্ষেত্রে যেমন নিউট্রাল হওয়া সম্ভব না, তাদের যেমন ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত অনুচিতের একটা নির্দিষ্ট ধারণা আছে, ঠিক তেমনি ভাবে সেকুলার রাষ্ট্রের পক্ষেও নিউট্রাল হওয়া সম্ভব না, কারণ তারও এরকম নির্দিষ্ট কিছু অবস্থান আছে, কিছু বিশ্বাস আছে, একটা ওয়ার্ল্ড ভিউ আছে। সো একই সাথে যারা শাসন করবে তাদের পক্ষেও ভ্যালু নিউট্রাল হওয়া আসলে সম্ভব না, তাদেরও কিছু না কিছু পজিশন থাকবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেকুলারিজমের নিউট্রালিটিটা আমার কাছে একটা ম্যাজিক ট্রিকের মতো মনে হয়।
একটা ম্যাজিক ট্রিক আছে, দ্য লেভিটেটিং ম্যান। আপনারা দেখছেন কিনা আমি জানি না, ইউটিউবে সার্চ করলে পাবেন লেভিটেটিং ম্যান বা ফ্লোটিং ম্যান। এটা হলো এরকম যে ম্যাজিক ট্রিকটা যখন হয় তখন আপনি দেখবেন যে একটা লোক শূন্যে ভেসে আছে, মাটি থেকে 2-3 ফিট উপরে বসে আছে, বা ইভেন শুয়েও থাকতে পারে, এবং তার কোনো সাপোর্ট নাই, একদম শূন্যে ভেসে আছে। শুধু তার হাতের সাথে একটা লাঠি আছে, সে একটা লাঠিতে হাত দিয়ে রাখছে, লাঠিটা মাটির সাথে লাগানো, মানে মাটি টাচ করে আছে, রাইট? সো এটা কিভাবে সম্ভব? সে কিভাবে, মানে কোনো দড়ি নাই, কিচ্ছু নাই। তো ট্রিকটা হলো এটা যে ওই যে লাঠিটা আছে, সেই লাঠিটার সাথে একটা ফ্রেমওয়ার্ক আছে, একটা লোহার ফ্রেম থাকে, হ্যাঁ, যে ফ্রেমের মধ্যে একটা ছোট চেয়ার থাকে। কিন্তু ম্যাজিশিয়ান খুব ঢোলা একটা কাপড় পরে, যার ফলে ওই জিনিসটা পুরোটা লুকায় দেখা রাখা যায়। যায়। সো একজন মানুষ যখন দেখে ট্রিকটা, তখন সে মনে করে যে এই লোকটা আসলে শূন্যে ভেসে আছে, তার কোনো সাপোর্ট নাই, বাট সাপোর্টটা আসলে সে লুকায় রাখছে। তো সেকুলারিজমের ব্যাপারটা আমার কাছে এরকম মনে হয় যে লেভিটেশন অন স্টিক্স, যে তার একটা ওয়ার্ল্ড ভিউ আছে কিন্তু সে তার ওয়ার্ল্ড ভিউটা লুকায় রাখে। সে খুব ভালোভাবে এই কাজটা করতে পারে, এবং সে একটা ডিসকোর্স তৈরি করছে, যে ডিসকোর্সটা এমন ভাবে বিষয়গুলো প্রেজেন্ট করে যে আমাদের কাছে মনে হয় যে আসলেই তো তার তো আসলে নিরপেক্ষ অবস্থান। বাট আপনি যখনই একদম একটা সুপারফিশিয়াল অবস্থান থেকে একটু ভেতরে যাবেন, আপনি যখন জিনিসগুলো প্রশ্ন করবেন, তখন আপনি দেখবেন যে না, তার অবশ্যই একটা ওয়ার্ল্ড ভিউ আছে, তার একটা ফ্রেমওয়ার্ক আছে যেটা সে লুকায় রাখে। তাকিয়া করার মতো। হাত সাফাই বেসিক্যালি একটা মানে ইন্টেলেকচুয়াল মানে স্লাইড অফ হ্যান্ড। ইন্টারেস্টিং পয়েন্টটা হলো যে নরমালি আমাদের সমাজে যে ধরনের ধারণা বা মুক্ত মনেরা যে ধরনের করতে চায় যে ধর্ম একটা ইন্ডক্ট্রিনেশন, এজন্য সবাইকে মুক্ত চিন্তা করতে হবে, তাহলে তো সত্যের খোঁজ পাবে। আসলে ব্যাপারটা তো সম্পূর্ণ উল্টা। আমরা সেকুলারিজম, লিবারালিজম, মডার্নিটি দিয়ে আমরা ইন্ডক্ট্রিনেটেড, এবং আমরা যদি এখন মুক্ত চিন্তা করি, ইনশাল্লাহ সঠিক চিন্তা করি, তাহলে আমরা ধর্মের দিকে যাব এবং সত্য পথটা খুঁজে পাবো। অফকোর্স, মানে বেসিক্যালি মানে তারা যে জিনিসটার ক্রিটিসাইজ করতেছে, এক্স্যাক্টলি সেই জিনিসটাই তারা করতেছে। তারা এমন হ্যাঁ, একটা সিস্টেম তৈরি করছে যেখানে অধিকাংশ মানুষ অন্ধভাবে এই তাদের কিছু রেটরিক আছে সেগুলো ফলো করতেছে, এবং তারা এগুলো প্রশ্ন করতেছে না। প্রশ্ন করার কারো কোনো ইচ্ছাও নেই। তারা জাস্ট এটা মেনে নিছে, তারা যে বিষয়গুলো বলতেছে। আর যখনই কেউ এটা প্রশ্ন করতে চাচ্ছে, তখনই সেটাকে কোনো না কোনোভাবে ডিমোনাইজ করা হচ্ছে। সেকুলারিজমের ক্ষেত্রে বা সেকুলারিস্টরা ধর্মকে নিয়ে বা রিলিজনকে নিয়ে যেই অভিযোগটা করে, ধর্মের কারণে অনেক ভায়োলেন্স হয়, ধর্মের কারণে অনেক মানুষ পৃথিবীতে মারা গেছে, অনেক মানুষকে হত্যা করা হয়েছে। আসলে সেকুলারিজমের ইতিহাস কি? সেকুলারিজম কি একদম পিওর সাধু? নাকি সেকুলারিজমের একটা পাস্ট আছে বা একটা প্রেজেন্ট আছে? ওদের ইতিহাসটা কি? এই ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, মানে সেকুলারিজমের ফাউন্ডেশনাল যে মিথ, আমরা আগেই বললাম যে রিলিজন ডিভাইসিভ, রিলিজনকে এই জন্য সরায় রাখতে হবে দূরে। এটার ভিত্তি হলো একটা ধারণা যেটা এখনো খুবই শক্তভাবে আছে, সেটা হলো যে রিলিজনের সহিংসতার সাথে একটা বিশেষ সম্পর্ক আছে, একটা সহজাত প্রবণতা আছে সহিংস হবার। এবং রিলিজিয়নকে যদি আনচেকড রাখা হয়, এটাকে যদি নিয়ন্ত্রণ করা না হয়, এটাকে যদি একটা সীমানার ভেতরে, বাউন্ডারির ভেতরে, বক্সের ভেতরে ভরে না রাখা হয়, তাহলে আলটিমেটলি এটা অনেক বেশি সহিংসতার জন্ম দিবে। কারণ ধর্ম বিভাজন তৈরি করে, ধর্ম ইরেশনাল এটসেট্রা। বাট জাস্ট প্লেন সিম্পল ফ্যাক্টস এর দিকে যদি আমরা তাকাই, তাহলে ফ্যাক্ট হলো যে সেকুলার মতবাদের নামেও ভায়োলেন্স হয়। সেটা কমিউনিজমের নামে হতে পারে, সেটা ন্যাশনালিজমের নামে হতে পারে, গণতন্ত্রের নামে হতে পারে, হিউম্যান রাইটস এর নামে হতে পারে। গত 200 বছরের যে হিস্ট্রি আছে, নোন হিস্ট্রি যদি আমরা বলি, তার মধ্যে সবচেয়ে ভায়োলেন্ট সময় ছিল গত শতাব্দীটা, বিংশ শতাব্দী। জাস্ট অন দ্য বেসিস অফ নাম্বার অ্যান্ড দ্য ডিগ্রি অফ ডিস্ট্রাকশন। এই শতাব্দীতে মানবাধিকারের কথা সবচেয়ে বেশি বলা হয়েছে, শান্তির কথা সবচেয়ে বেশি বলা হয়েছে। এই শতাব্দী সবচেয়ে সেকুলার শতাব্দী, কিন্তু এই শতাব্দীতেই দুটো বিশ্বযুদ্ধে 10 কোটি মানুষ মারা গেছে। ন্যাশনালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, এগুলোর নামে কোটি কোটি মানুষকে হত্যা করা হয়েছে। নাৎসিরা হত্যা করছে, স্ট্যালিন হত্যা করছে, মাও জেতুং হত্যা করছে, পলপট, খেমার রুজ ক্যাম্বোডিয়াতে, আমেরিকা গণতন্ত্রের নামে হত্যা করছে, ল্যাটিন আমেরিকাতে অসংখ্য কু করাইছে, কোটি কোটি মানুষ হত্যা করছে। মানে লিটারালি আসলে এটা মানে কোনো হিসাব নাই, এরকম একটা অবস্থা। এই পরিমাণ হত্যাযজ্ঞ সেকুলারিজমের নামে হয়েছে, এবং এখন হচ্ছে সেকুলার মতাদর্শের নামে হচ্ছে, ধর্মের নামে হয় নাই। ইনফ্যাক্ট আমরা যদি বাংলাদেশের দিকেও তাকাই, গত 50 বছরে এই দেশে তো পলিটিক্যাল ভায়োলেন্স হয়েছে। সেই পলিটিক্যাল ভায়োলেন্স তো অনেক মানুষ মারা গেছে। তার সেগুলো কিসের জন্য হয়েছে? বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার নামে হয়েছে, বাংলাদেশের জাতীয়তাবাদের নামে হয়েছে, তাই না? এগুলো ধর্মের নামে তো হয় নাই। জি। পয়েন্ট হলো এটা যে ভায়োলেন্স এটা সবার, সবকিছুর নামেই হয়। এটা হলো একদম নিরেট সত্য কথা। সবকিছুর নামেই ভায়োলেন্স হয়, এবং সবকিছুই ভায়োলেন্সকে জাস্টিফাই করে। এটার জন্য এখানে যে ধর্মের কোনো পার্টিকুলার মনোপলি আছে বা স্পেসিফিক প্রপেন্সিটি আছে, এটা না।
ইনফ্যাক্ট সেকুলারিজমের উত্থান থেকে শুরু করে এর প্রচার এবং বর্তমান পর্যন্ত এর ইতিহাসটা অ্যাকচুয়ালি অনেক বেশি সহিংস। সেকুলারিজমের উত্থানের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ইভেন্ট হলো ইংলিশ রেভলিউশন, আমেরিকান রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন। প্রত্যেকটা সশস্ত্র বিপ্লব ছিল বা প্রত্যেকটা সশস্ত্র যুদ্ধ ছিল, ভায়োলেন্ট ছিল। সো এটার জন্ম হয়েছে ভায়োলেন্সের মধ্যে দিয়ে। এর মধ্যে এমনকি টেরোরিজম কথাটাই তো আসছে ফরাসি বিপ্লব থেকে। রাইট, হ্যাঁ, এক্স্যাক্টলি, টেরোরিজম ফ্রেঞ্চ এক্স্যাক্টলি। টেরোরিজমে ওয়ারটা ফ্রেঞ্চ থেকে। রেভলিউশনের সময় এটাকে অ্যাকচুয়ালি মানে আধুনিক মানে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় ক্যাঙ্গারু কোর্ট বসায় বিপ্লবের শত্রুদেরকে সামারি এক্সিকিউশন করা হয়েছে। কোনো ডিউ প্রসেস নাই, জাস্ট আনা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ এটা, গিলোটিনে নিয়ে যাও। ইনফ্যাক্ট এক পর্যায়ে তারা নিজেরা নিজেদেরকে খুনাখুনি শুরু করছে। ফ্রেঞ্চ রেভলিউশনের দুটো পক্ষ ছিল, একটা ছিল রিলেটিভলি মডারেট জিরন্ডিনস, একটা ছিল র্যাডিক্যাল জ্যাকোবিনস। এক পর্যায়ে গিয়ে জ্যাকোবিনরা জিরন্ডিনদেরকে হত্যা করা শুরু করছে। ফ্রেঞ্চ রেভলিউশনের সময় রেইন অফ টেরর, বিখ্যাত রেইন অফ টেরর, ম্যাক্সিমিলিয়ান রবস্পিয়ার অ্যান্ড তার কমিটি অফ পাবলিক সেফটি, তারা লিটারেলি স্টেট পলিসি হিসেবে টেররকে গ্রহণ করছে, সন্ত্রাসের ব্যবহারকে গ্রহণ করছে, যাতে করে একটা মহান রাজনৈতিক উদ্দেশ্য অর্জিত হয়, এবং ইতিহাসে এটা রেইন অফ টেরর নামে পরিচিত। তারা ফ্রেঞ্চ রেভলিউশনের সময় এটাকে অ্যাকচুয়ালি অনেক হিস্টোরিয়ান আধুনিক জেনোসাইডের ফোর রানার বলছে। যারা সেকুলার বিপ্লবের বিরোধিতা করছে, বিশেষ করে চার্চকে ন্যাশনালাইজ করার একটা প্রকল্প ছিল যে ন্যাশনাল এর আন্ডারে আনতে হবে, ক্যাথলিক চার্চ থেকে আলাদা করে, ভ্যাটিকান থেকে আলাদা করে। যেসব মানুষ এটার বিরোধিতা করছে তাদেরকে ব্যাপকভাবে ম্যাসেকার করা হয়েছে, বিশেষ করে ভন্ডে নামে একটা, ভেন্ডি ম্যাসাকার। হ্যাঁ ভন্ডে বেসিক্যালি ওই জায়গাটাতে। এবং তারা ওখানে কিভাবে মারছে, বুলেটের খরচ কমানোর জন্য তারা পানিতে ডুবাই মারছে, একসাথে অনেক মানুষকে নদীর মাঝখানে নিয়ে নৌকার মধ্যে নৌকা ডুবাই দিছে। এবং ডুবানোর আগে সাধারণত তাদের সবাইকে নগ্ন করা হতো, যাতে করে যারা মেয়েরা ছিল কম বয়সী তাদের রেপ করা যেত। মেন ওমেন চিলড্রেন তাদেরকে মানে বাসার মধ্যে রেখে বাসা পুরা দেওয়া হয়েছে। এরকম অনেক কিছু আনবিলিভেবল লেভেলের ব্রুটালিটি এই সময় ছিল। ইভেন ফ্রেঞ্চ রেভলিউশনের আইডিয়াগুলো, এগুলো যে ছড়াইছে সেটা কিভাবে ছড়াইছে, এটার পেছনে সবচেয়ে ইম্পর্টেন্ট রিজনগুলোর একটা ছিল নেপোলিয়নিক ওয়ার্স। মানে নেপোলিয়নের সময় যে যুদ্ধগুলো হয়েছে, তখন নেপোলিয়নের ইউরোপের বিভিন্ন অঞ্চলকে দখল করছে এবং সেখানে সে ক্লায়েন্ট স্টেট তৈরি করছে বেসিক্যালি, আশরাফ গনিদের মতো বেসিক্যালি আর কি ক্লায়েন্ট স্টেট তৈরি করছে, যার মাধ্যমে ফ্রেঞ্চ রেভলিউশনের অনেক আইডিয়া এক্সপোর্টেড হয়েছে। শুধুমাত্র এভাবেই হয় নাই, আমি বলতেছি না যে শুধুমাত্র এভাবেই হয়েছে, বাট এটা খুবই ক্রুশাল একটা ডেভেলপমেন্ট ছিল। কাজেই সেকুলারিজমের জন্ম, প্রতিষ্ঠা, প্রসার সবকিছুর সাথে সহিংসতা জড়িত। আমাদের ল্যান্ডগুলোতে কিভাবে সেকুলার শাসন আসছে, কলোনিয়ালিজমের মাধ্যমে, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো জেনোসাইডাল এসব কর্পোরেশনের মাধ্যমে, যারা লিটারেলি মানে কত মানুষ হিসাব খুন করছে, কত মানুষকে রেপ করছে, কত মানুষ তাদের জীবনটা শুষে নিছে, এটার কোনো হিসাব নাই। এইভাবে আমাদের এখানে সেকুলারিজম আসছে। আসলে প্রগতির জন্য বা এই ব্রাউন ইন্ডিয়ানদেরকে বা এই ব্ল্যাক আফ্রিকানদেরকে উন্নত করার জন্য একটু বোম মারলে বা একটু অত্যাচার করলে, রেপ করলে আসলে এগুলা খারাপ কিছু না। এগুলোর মাধ্যমে আসলে তারাই রাইট, উন্নতি এটা নিয়ে হচ্ছে আর কি। খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে, যেমন স্যাম হ্যারিস, সেকুলার, সে অবভিয়াসলি মিলিটেন্ট সেকুলার, মিলিটেন্ট এইথিস্ট। তার কথা হলো সে ধর্মের বিরোধিতা করে, কারণ ধর্ম নাকি অনেক অমানবিক কাজকর্মকে বৈধতা দেয়। এই কথা বলার পরে সে বলতেছে যে যেহেতু আমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি ইসলামিক টেররিস্টদের সাথে, এদেরকে, এরা যেহেতু ফ্যানাটিক, তাই এদের বিরুদ্ধে জেতার জন্য আমাদের আসলে টর্চার করা দরকার। মানে টর্চার করা অনেক সময় বৈধ এবং অনেক সময় দরকার আসলে টর্চার করা। সো সে একদিকে মানবাধিকারের কথা বলতেছে, অন্যদিকে সে বলছে যে না ঠিক আছে, এদের জন্য আমরা টর্চার করতে পারবো, কোনো সমস্যা নেই। এবং সে বলতেছে যে আমাদেরকে এদের প্রয়োজনে, ইরান বলেন বা এই সমস্ত মুসলিম কান্ট্রি, প্রয়োজনে এদের বিরুদ্ধে আমাদের নিউক্লিয়ার বম ইউজ করতে হইতে পারে বা আমাদের এখানে বমিং করতে হইতে পারে। হ্যাঁ, স্যাম হ্যারিস তো মুসলিমদের আমাদের যে পবিত্র ভূমি মক্কা মদিনা এগুলোকে নিয়োগ করার সপক্ষে। হ্যাঁ, সো মানে তারা যেহেতু যথেষ্ট রেশনাল না, তো তাদেরকে বোম মেরে রেশনাল করতে হবে আরো, এই টাইপের একটা আইডিয়া আর কি। সো দিস ইজ ভেরি কমন অ্যাকচুয়ালি। মানে স্যাম হ্যারিস আর তার পূর্বপুরুষ যে কলোনিয়ালরা ছিল, কলোনিয়াল ডাকাত ধর্ষক যারা ছিল, বেসিক্যালি সেম, এদের আসলে তেমন বড় কোনো পার্থক্য নেই। তারা বিভিন্ন ভাবে, কখনো প্রগতির নামে, কখনো সভ্যতার নামে, কখনো হিউম্যান রাইটস, ডেমোক্রেসি এটসেট্রা এটসেট্রার নামে তারা ভায়োলেন্স এবং ম্যাস কিলিংকে জাস্টিফাই করছে এবং এখনো করে যাচ্ছে। এবং ইভেন আজকেও আপনি যদি কাউকে গিয়ে জিজ্ঞেস করেন আমেরিকানকে, যে তাকে যদি বলেন যে তুমি তোমার ধর্মের জন্য খুন করবা কিনা, সে হয়তো বলবে যে না, হয়তো বা 100%ই বলবে না, বা 90% মেবি। বাট আপনি যদি বলেন যে তুমি কি ইউএস ফ্ল্যাগের জন্য খুন করতে রাজি আছো কিনা, তুমি কি গ্রেট ব্রিটেনের ফ্ল্যাগের জন্য খুন করতে রাজি আছো কিনা, সে বলবে হ্যাঁ। ইভেন বাংলাদেশের যে সেকুলাররাও আছে, তাদেরকে আপনি বলেন তারা বাংলাদেশের জন্য যুদ্ধ করতে রাজি নেই, অবশ্যই আছে। তারা বাংলাদেশের জন্য হত্যা করতে রাজি নেই, আছে তো। সো পার্থক্যটা কোথায়? তুমি একটা বিষয় দিয়ে
ভায়োলেন্সকে জাস্টিফাই করতেছো, আরেকজন আরেকটা বিষয় দিয়ে ভায়োলেন্সকে জাস্টিফাই করতেছে। যদি আসলে তুমি বুঝতে চাও কোনটা সঠিক, তোমার দেখতে হবে যে কোন জাস্টিফিকেশনটা অ্যাকচুয়ালি কারেক্ট। কিন্তু আমি যদি বলি যে না ওর মানে আমারটা ভালো এবং ও আসলে ভায়োলেন্ট, ইটস মানে মানে এটা জাস্ট ননসেন্সিক্যাল অ্যাকচুয়ালি। আর হ্যাঁ, সেকুলারিজম এই যে ওরা প্রগতির নামে যে সেকুলারিজম পলিসি হিসেবে ইউজ করলে রাষ্ট্রের উন্নতি হবে, এইটা তো একটা সম্পূর্ণ একটা মিথ। আমরা যদি হাতে গোনা কয়েকটা যে নর্থ আমেরিকার কান্ট্রিগুলো আর ওয়েস্টার্ন ইউরোপের কান্ট্রিগুলো বাদ দিই, তাহলে যে সেকুলার ওদের হিউম্যান রাইটস, এলজিবিটি কিউ রাইটস বা ডেমোক্রেসি সবকিছু যারা নিজেদের কনস্টিটিউশনে অ্যাপ্লাই করছে সেই 1800 সালে, যে বতসোয়ানা, হাইতি, এই ধরনের কান্ট্রিগুলা, তো ওদের জিডিপি আমেরিকার 50 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1, অনেক লো। তো ওরা যে প্রগতির কথা বলে, এই প্রগতি কেন কনস্ট্যান্ট না, যেটাকে বলে ধ্রুব না? আমরা যদি মেক্সিকো বা এই ধরনের কান্ট্রিগুলোতে দেখি, এরা সবাই সেকুলার, ডেমোক্রেটিক, হিউম্যান রাইট সবকিছু ফলো করে। তাহলে এদের কেন অর্থনৈতিক অবস্থা এত খারাপ? এখানে মানে রাইট, প্রগতিটা এটা কোথায়? আসলে আবারও সেকুলারিজমের মার্কেটিং আর কি, তাদের মার্কেটিং আর রিয়ালিটির মধ্যে অনেক পার্থক্য আছে। সো এই বিষয়গুলা যে প্রগতির সাথে ওয়েস্টার্ন ইউরোপের কান্ট্রিগুলা স্পেসিফিক্যালি এবং আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এগুলোর যে জীবনযাত্রার উন্নত মান, ধন সম্পদ এটসেট্রা, এগুলোর ভিত্তি হিসেবে সেকুলারিজম বা ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এগুলো ননসেন্স অ্যাকচুয়ালি, হিস্টোরিক্যালি ভুল কথাবার্তা এগুলা। এগুলার ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হলো এগুলো ইউজুয়ালি কলোনিয়ালিজমের রেজাল্ট, আর কিছু না। হ্যাঁ, মানে আমাদেরকে শোষণ করা হয়েছে হ্যাঁ, তারা এখান ব্রিটিশরা থেকে আসার চুরি আগে। করে হ্যাঁ, ওখানে নিয়ে গেছে, তারপর তারা সেই হ্যাঁ, চুরিটাকে রেট্রোস্পেক্টিভলি বৈধতা দিছে। রাইট, আপনি দেখবেন যেটা অনেক দেশেই এরকম হয়, যেমন মনে করেন কথার কথা কু হয়েছে কোনো দেশে, কু হওয়া যখন হয়েছে যেই মুহূর্তে এটা হয় তখন সেটা থাকে আইনগতভাবে অবৈধ একটা বিষয়। রাইট, ধরেন যে কোনো দেশ, ধরেন নিকারাগুয়ার কথা ধরেন, কিন্তু যে তারপর জি, যখন কুটা একবার হয়ে যায় এবং একজন যখন শাসনে চলে আসে, সে তখন একটা আইন দিয়ে বলে দেয় যে যারা কুটা করছে তাদেরটা বৈধ ছিল এবং তাদেরকে আমরা ইনডেমনিটি দিলাম, তাদেরটা কোনো ভুল হয়নি, এরকম একটা কথা। সো এরা এক্স্যাক্টলি সেই কাজটা করছে, এরা এখান থেকে আমাদের জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে, আমাদেরকে ম্যাসিভ ভাবে হত্যা করছে, জোর করে একটা সিস্টেম চাপাই দিয়ে গেছে এবং যাওয়ার সময় তাদের অনুগত অথবা আদর্শিকভাবে তাদের অনুসারীদের ক্ষমতায় বসায় দিয়ে গেছে। তারপর তারা বলছে যে তারা যা করছে বৈধ, কিন্তু এখন থেকে আর কেউ যুদ্ধ করতে পারবে না। মানে একটা ডাকাত দল আসলো, একটা গ্রাম দখল করে নিল, দখল করে দেওয়ার পর বললো যে এখন আমরা শান্তিতে থাকবো, এখন আর কেউ হাতে অস্ত্র নিতে পারবে না। কিন্তু আজব, অথচ তারা নিজেরা মানে পুরো জিনিসটা তারা তৈরি করছে এভাবে। সো এগুলোর জন্য ডেমোক্রেসির কথা বলা, হিউম্যান রাইটসের কথা বলা, এগুলো অপরচুনিস্টিক যুক্তি। এবং আসলে এটা শুধুমাত্র ওই ধরনের মানুষ বিশ্বাস করতে পারে যে কমপ্লিটলি ইনডক্ট্রিনেটেড এবং যার আসলে হিস্ট্রি সম্পর্কে তেমন কিছুই জানা নেই। তো সেকুলারিজম আমরা দেখলাম একটা আদর্শ, সেকুলারিজম একটা আদর্শ, কিন্তু মানে বর্তমান সময়ে সেকুলারিজমকে যেভাবে পুরো পৃথিবীতে ফোর্স করা হয়েছে বা মানুষ যেভাবে সেকুলারিজমকে ফলো করে, এটা তো একটা রিলিজিয়নের মতোই। আপনি এই ব্যাপারে কি বলবেন যে সেকুলারিজম তো আসলে একটা রিলিজিয়ন হয়ে গেছে? আম, একটা তো আমি আগেই বললাম যে সেকুলারিজম একটা পার্টিকুলার ওয়ার্ল্ড ভিউ। সো রিলিজিয়ন গুলো আলটিমেটলি এগুলো সবই, আপনি ওয়ার্ল্ড ভিউ বলেন, মেটা ন্যারেটিভ বলেন, প্যারাডাইম বলেন, দিন বলেন, আলটিমেটলি এটা ওই অর্থে এগুলো সমান, মানে ওইগুলো সিমিলার জিনিস আর কি। এটা একটা দিক। বাট আরেকটা বিষয় দেখলে আসলে বিষয়টা মানে ব্যাপারটা বোঝা ক্লিয়ার হয়। একটা বিষয় দেখেন যে সেকুলার রাষ্ট্রের দুটো মৌলিক বৈশিষ্ট্য আছে। সেটা হলো এক, বিচার এবং আইনের চূড়ান্ত এবং ইনফ্যাক্ট একমাত্র উৎস হলো রাষ্ট্র। এখানে স্রষ্টা, ধর্ম বা এমন কোনো কিছুর হস্তক্ষেপ নাই। চূড়ান্ত বিচার এবং আইনের একমাত্র উৎস হলো রাষ্ট্র। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো নাগরিকদের আনুগত্য আলটিমেটলি হবে রাষ্ট্রের প্রতি। যার অর্থ হলো ধর্ম, গোত্র, পরিবার যেটাই বলেন এগুলোর প্রতি আপনার আনুগত্য থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু এগুলাকে সবসময় রাষ্ট্রের প্রতি আনুগত্য ট্রাম্প করবে। অর্থাৎ কোনো সময় যদি দুটো আনুগত্যের মধ্যে একটা ক্ল্যাশ দেখা যায়, ধর্ম আপনাকে একটা জিনিস বলতেছে, রাষ্ট্র আপনাকে আরেকটা কথা বলতেছে, প্রতিটা ক্ষেত্রে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রায়োরিটি পাবে। রাইট? সো আপনি জাস্ট বিষয়টা দেখেন যে আইনের একমাত্র জি, উৎস, বিচারের একমাত্র উৎস হলো রাষ্ট্র এবং আনুগত্যের একমাত্র উৎস হলো রাষ্ট্র। সো এই বিষয়টাকে অনেক পলিটিক্যাল ফিলসফার, হিস্টোরিয়ানরা, ইনফ্যাক্ট সেকুলার ফিলসফার এবং হিস্টোরিয়ানরা, মুসলিমরা না, খ্রিস্টিয়ানরা, তারা বলছে যে খ্রিস্টিয়ানিটিতে বা ইব্রাহামিক রিলিজন গুলাতে, অর্থাৎ জুডাইজম, খ্রিস্টিয়ানিটি এবং ইসলাম এইরকম ধর্মগুলোতে ঈশ্বরের যেই অবস্থান ছিল বা স্রষ্টার যে অবস্থান ছিল, সেকুলারিজমের আন্ডারে রাষ্ট্রকে সেই অবস্থানে বসানো হয়েছে। সো কার্ল স্মিথ মানে বিখ্যাত জার্মান জুরিস্ট এবং ফিলসফার, তার একটা লেখা আছে পলিটিক্যাল থিওলজি, খুবই ফেমাস একটা লেখা। সেখানে কার্ল স্মিথ বলতেছেন যে আধুনিক রাষ্ট্রে সর্বশক্তিমান ঈশ্বরের জায়গায় সর্বশক্তিমান বিধানদাতা হিসেবে রাষ্ট্রকে বসানো হয়েছে।
এবং উনি তার কথাটা হলো যে আধুনিক রাষ্ট্রের যে ধারণা এটা হলো একটা সেকুলারাইজড থিওলজিক্যাল কনসেপ্ট। অ্যান্ড উনি এখানে খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল দিচ্ছেন, সেটা হলো যে ধরেন এর কথা চিন্তা করেন, মিরাকল মানে কারামাত বা মুজিজা, এটার কথা চিন্তা করেন। এই কারামাত বা মুজিজার সময় কি হয়? সৃষ্টি জগতের কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মগুলো কিছু স্পেসিফিক সিচুয়েশনে গিয়ে দেখা যায় যে কাজ করতেছে না। যেমন ধরেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে আগুনে ফেলা হয়েছে এবং আগুন নর্মালি পোড়ায়, কিন্তু ওনার ক্ষেত্রে এটা হয় নাই। এটা একটা মুজিজা ছিল। এই মুজিজা কার ইচ্ছায় হয়? কে এটা নিয়ন্ত্রণ করেন? কার ইচ্ছায় হয়? আল্লাহ আজ্জা ওয়াজাল, রাইট? আর কারো না। কোনো নবী, কোনো আউলিয়া কারো পক্ষে এটা নিজের ইচ্ছায় করা সম্ভব না। এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন। কেন পারেন? কারণ তিনি আইনের সৃষ্টিকর্তা। তিনি কিছু আইন তৈরি করছেন যেটা সৃষ্টি জগতের সবাইকে মেনে চলতে হবে। এগুলো দ্বারা সৃষ্টি আবদ্ধ, কিন্তু তিনি আবদ্ধ না। তিনি চাইলে আইনের বাইরে যেতে পারবেন। এটা হলো সার্বভৌম ক্ষমতা। তিনি যা চান তাই হয়। কুন ফায়াকুন। তার উপর জোর করার কেউ নাই। তার ইচ্ছা চূড়ান্ত। ওকে? এখন সেকুলার রাষ্ট্রের ক্ষেত্রে এটার এক্সাম্পলটা হলো যে সেকুলার রাষ্ট্র কিছু আইন তৈরি করে, যে আইনটা আমাদের সবার মেনে চলতে হবে। ব্যক্তি, ধর্ম, প্রতিষ্ঠান, পরিবার, গোত্র, হোয়াটএভার সবাইকে এই আইনগুলো মেনে চলতে হবে। আইনগুলো যারা যদি না মানে তাহলে তাদেরকে বন্দী করা হবে, শাস্তি দেওয়া হবে, হত্যা করা হবে বা নির্বাসনে পাঠানো হবে। কিন্তু রাষ্ট্র আইন দ্বারা সীমাবদ্ধ না। সে চাইলে আইনের বাইরে যেতে পারবে। সে আইন তৈরি করে কিন্তু সে আইন ফলো করতে বাধ্য না। এবং সে বলতে পারে যে জনকল্যাণের স্বার্থে বা অন্য যে কোনো অজুহাত দেখায় সে বলতে পারে আমি এখন আইন ফলো করার দরকার নাই, আমি আইনের এক্সেপশন করবো, এখানে আমি আইনের ব্যতিক্রম করতে পারবো। সো কার্ল শ্মিট এটাই বলছে যে সভরেন ইজ হি হু ডিসাইডস অন দি এক্সেপশন, যে নিয়মের ব্যতিক্রম করতে পারা এটা হলো সার্বভৌম ক্ষমতা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিয়মের ব্যতিক্রম করতে পারেন কারণ নিয়ম তার সৃষ্টি। এবং সেকুলার রাষ্ট্রের ক্ষেত্রে কি হয়? সেকুলার রাষ্ট্র নিয়মের ব্যতিক্রম করতে পারে এবং যখন ইচ্ছা সে এক একভাবে জিনিসটা চেঞ্জ করতে পারে, সে খেলার নিয়ম বদলাইতে পারে, কারণ সে সার্বভৌম। তো এটা হলো পলিটিক্যাল হিস্টোরিয়ানদের কাছ থেকে আসছে, পলিটিক্যাল ফিলসফারদের কাছ থেকে আসছে, যে সেকুলার রাষ্ট্রে বেসিক্যালি সেকুলার স্টেটকে স্রষ্টার মতো আসনে বসানো হয়। এবং আদতে এটা আসলে একটা স্বতন্ত্র ধর্মের মতো, যেই ধর্মের একটা পবিত্র কিতাব থাকবে যেটা হলো সংবিধান। সেই পবিত্র কিতাবের একটা ব্যাখ্যাকার থাকবে, ক্লেরজি থাকবে, চার্চ থাকবে, সেটা হলো আদালত। এবং সেই ধর্মের একটা উপাস্য থাকবে, সেটা হলো সেকুলার সেকুলার রাষ্ট্র। এবং বাকি সবাই এই ধর্ম, এই ক্লার্জি এবং এই কিতাবের অধীনস্থ। এবং এই যে ইলাহ, এই মিথ্যা ইলাহ, সে চাইলে ধর্মের বিধান বদলাতে পারবে, ধর্মের নতুন ব্যাখ্যা দিতে পারবে, ইচ্ছা মতো তারা চেঞ্জ করতে পারবে। এবং এ ব্যাপারে একটা বই আছে, মাইগ্রেশনস অফ দ্য হোলি, একজন ক্যাথলিক রাইটারের, উইলিয়াম ক্যাভানো, তার একটা বইয়ের কথা লেখার কথা বলছিলাম একটু আগে, যে ওনার একটা পয়েন্ট আছে, সেটা হলো যে আধুনিক পলিটিক্যাল অর্ডারে যেটা হয়েছে, যে পবিত্রতাটা আগে যেটা ইউরোপে পবিত্রতা চার্চের উপর ছিল, সেটাকে এখন আস্তে আস্তে নেশন স্টেটের উপর বসানো হয়েছে। মানে পবিত্রতাটা কোথাও যায় নাই, ব্যাপারটা এমন না যে এটা সরায় ফেলা হয়েছে, বরং পবিত্রতাটা এক জায়গা থেকে সরায় আরেক জায়গায় বসানো হয়েছে। আগে ওটা চার্চের উপর ছিল, এখন সেটা সরায় নেশন স্টেটের উপর বসানো হয়েছে। কাজেই সেকুলারাইজেশনের ফলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এক ধরনের আইডোলেট্রি, শিরক, সো তাগুত বেসিক্যালি। তো এবং এটার অনেক মানে খোলামেলা দৃষ্টান্ত আছে। যেমন আবারও ফ্রেঞ্চ রেভলিউশনের কথা যদি আমরা দেখি, ফ্রেঞ্চ রেভলিউশন যখন সফল হইল তখন 1794 সালে তারা দুইটা স্টেট রিলিজিয়ন তৈরি করার চেষ্টা করছিল। একটা হলো দ্য কাল্ট অফ রিজন এবং এটার পরে ছিল দ্য কাল্ট অফ সুপ্রিম বিং। এই রোবস্পিয়ার ওরা চেষ্টা করছিল। এবং ইভেন সোশ্যাল সায়েন্টিস্টও এই কথাটা বলছেন। যেমন ধরেন একজন আমেরিকান সোশ্যাল সায়েন্টিস্ট ছিলেন রবার্ট বেলা, ওনার একটা বিখ্যাত পেপার আছে আমেরিকান সিভিল রিলিজন, 1967 সালে বের হওয়া। ওখানে উনি বলছেন যে ন্যাশনালিজমের মধ্যে আসলে ধর্মের অনেক ক্যারেক্টারিস্টিক দেখা যায় এবং রিলিজিয়াস স্টাডিতে ধর্মকে দুইভাবে ব্যাখ্যা করা হয় বা ডিফাইন করা হয়। তো একটা ডেফিনেশন হলো ফাংশনিস্ট ডেফিনেশন। সো এই ডেফিনেশন অনুযায়ী ন্যাশনালিজম একটা ধর্মের মতো ফাংশন করে এবং আমেরিকাতে সবচেয়ে পাওয়ারফুল ধর্ম হলো আমেরিকান ন্যাশনালিজম। সো এটার একটা এবং এটার পুরোপুরি ইনস্টিটিউশনালাইজেশন হয়েছে এবং এটা সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বিস্তৃত। এবং অন্যান্য অনেক সোশ্যাল রিলিজিয়াসরা ওটা বলছেন যে আমেরিকাতে সবচেয়ে শক্তিশালী ধর্ম হলো ন্যাশনালিজম এবং এটা প্রবাবলি অন্যান্য দেশের ক্ষেত্রেও সত্য। এবং এই ধর্মের কিছু বিশ্বাস আছে, যেমন আমেরিকানরা মনে করে যে তাদের একটা গড গিভেন রাইট আছে, গড গিভেন ডিউটি আছে বাকি পৃথিবীতে লিবার্টি, ডেমোক্রেসি এবং ফ্রি মার্কেট ক্যাপিটালিজম নিয়ে যাওয়ার, রাইট? এবং এই ধর্মের কিছু নিজস্ব ছুটির দিন আছে,
হোয়াইট ম্যানস হোয়াইটম্যানস বার্গার, বার্ডেন ইয়া। আগের মতো। এবং সিমিলারলি তারা মনে করে যে তাদের কিছু, এবং মনে করে না, এটা আছে, তাদের নিজস্ব ছুটির দিন আছে, নিজস্ব সিম্বল আছে, নিজস্ব রিচুয়াল আছে। তো ব্যাপারটা এমন না, রবার্ট বেলা বলতেছেন যে ব্যাপারটা এমন না যে যারা ইহুদি বা খ্রিস্টান তারা অ্যাকচুয়ালি নিজ নিজ ধর্ম ত্যাগ করে এই নতুন ধর্ম গ্রহণ করছে, ব্যাপারটা এটা না। তারা এই ধর্মগুলো রেখে এর সাথে এই নতুন ধর্ম গ্রহণ করছে এবং একটা মিক্সচার তৈরি করছে। এবং আমরা আসলে দেখতে পারি যে এই বৈশিষ্ট্যগুলো আসলে অন্যান্য দেশেও দেখা যায় কিনা, যেমন নির্দিষ্ট জাতীয় দিবস দেখা যায় কিনা, সেসব দিবসে কিছু নির্দিষ্ট রিচুয়াল দেখা যায় কিনা, সেখানে যেমন ধরেন 1 মিনিট নীরবতা পালন করা, কিংবা ফুল দেওয়া, কিংবা কোট আন কোট শহীদ মিনার থাকা, যেখানে কিছু ডুজ এন্ড ডোন্টস আছে। আপনি পবিত্রতা রক্ষা করতে হবে, স্যান্ডেল পরে কিছু জায়গায় যাওয়া যাবে না, পবিত্র স্বাধীনতা, পবিত্র সার্বভৌমত্ব, এই বিষয়গুলো আছে কিনা। এন্ড অল অফ দিস, এই যে পবিত্রতা আরোপ করা, এটা কি বলতেছে যে মাইগ্রেশন অফ দ্য হোলি, এই বিষয়টা যেটা হয়েছে যে আপনি পবিত্রতাটা এক জায়গা থেকে সরাই আরেক জায়গায় আনছেন। সো এইভাবেও আসলে দেখা যায় যে সেকুলারিজম কিভাবে একটা রিলিজন হিসেবে অনেকটা রিলিজনের মতো ফাংশন করে। অর্থাৎ আমাদের মেইন জিনিসটা বুঝতে হবে যে ধর্ম কি, বা ধর্ম কিভাবে আমরা ডিফাইন করব। ধর্ম বলতে একটা ওয়ার্ল্ড ভিউ থাকবে, একটা এপিস্টেমোলজি থাকবে, একটা অন্টোলজি থাকবে, মরালিটি থাকবে, মানে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সত্য, কোনটা মিথ্যা, আমরা আমাদের উদ্দেশ্য কি, আমরা কোথা থেকে আসছি, কোথায় যাব, এই জিনিসগুলোকে যেটা ডিফাইন করে দেয় সেটা হলো ধর্ম। এবং সেকুলারিজম বা লিবারালিজম থেকে আসা যে ইজম টিজমগুলা, এরা সবগুলা ঠিক একই কাজটাই করে, এরা ঠিক এই জিনিসগুলোকে ডিফাইন করে দেয়। এখন সেকুলারিজমের ক্ষেত্রে অনেকে কোশ্চেন করতে পারে যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় যেখানে অনেক মানুষ, অনেক ধর্মের মানুষ থাকে, রাষ্ট্রেও যদি সেকুলার না হয় তাহলে এই রাষ্ট্রের যে অন্যান্য ধর্মের লোকগুলা আছে তাদের সাথে কিভাবে সমান অধিকার পাবে, বা তাদেরকে কিভাবে সমানভাবে বিবেচনা করা হবে। এইখানে তো মানে সব ধর্মের মানুষকে সমানভাবে দেখা হবে না যদি সেকুলারিজম না থাকে। এইটার জাস্টিফিকেশন কি হবে, বা এটার এটা রিভার্সালটা কি রিভার্সাল তো হবে? হবে যে, মানে আবারও আপনি মার্কেটিং এর দিকে তাকাচ্ছেন এবং বাস্তবতার দিকে তাকাচ্ছেন না। এবং এই মার্কেটিংটা নিয়ে কন্টিনিউসলি বলা হচ্ছে যে এটা মার্কেটিংটা আসলে ঠিক না, বাস্তবতা ভিন্ন। মানে ই ভ্যালি আসলে একটা আপনাকে ধোকা দিচ্ছে। প্লিজ বিষয়টা বোঝার চেষ্টা করেন, এটা এভাবে সম্ভব না। তারা যেটা বলতেছে এখানে একটা মানে চুরি হুম। হচ্ছে, কিন্তু মানুষ স্বীকার করবে না, না আমি তো পাচ্ছি ফ্রিতে, সমস্যা নাই, আমি কম দামে পাচ্ছি, এই সেই। আলটিমেটলি একসময় গিয়ে ই ভ্যালি ধরা খাইছে, রাইট? সেম সেম আপনি মার্কেটিং এর দিকে তাকাচ্ছেন এবং তারা বলছেন যে হ্যাঁ আমরা একটা লেজিট ব্যবসা করি, আমরা এটা করি সেটা করি, কোনো সমস্যা নেই, আমরা ছাড় দিচ্ছি, আমাকে টাকা দেন। বাট আলটিমেটলি সে একটা পঞ্জি স্কিম চালাচ্ছে। সো সিমিলারলি সেকুলারিজমের মার্কেটিং হলো যে আমি সবাইকে সমান অধিকার দিই, কিন্তু সে অবশ্যই সমান অধিকার দেয় না, সে ডিসক্রিমিনেশন করে। এবং সব আইন, আলটিমেটলি সব আইন ডিসক্রিমিনেশন করে, সব আইন সিচুয়েশনাল। সো ডিসক্রিমিনেশন থাকে। পয়েন্টটা হলো যে ডিসক্রিমিনেশনের ভিত্তিটা কি। এখন কেউ যদি মনে করে বর্তমান পৃথিবীতে যে আসলে ধরেন, আপনি আমাদের এখানে চিন্তা করেন যে কেউ যদি মনে করে যে যারা মিশনারি, যারা এখানে কাজ করতেছে, আর যারা মিশনারিরা নিজেদেরকে মুসলিম দাবি করে অ্যাকচুয়ালি মুসলিমদেরকে খ্রিস্টান ধর্ম শেখাচ্ছে, এই কাজটার বিরুদ্ধে যারা কাজ করতেছে মুসলিমদের থেকে, তাদের অধিকার মিশনারিদের অধিকারের সমান, এটা যদি কেউ আসলে মনে করে, তাহলে সে আসলে, আমি ঠিক জানি না, সে হয়তো ব্রেইন ডেড, সে হয়তো বাস্তবতা সম্পর্কে জানে না, সে হয়তো কোনো বোকার স্বর্গে বসবাস করে। ক্লিয়ারলি এই দুটার মানুষের অধিকার সমান না। কেউ যদি মনে করে যে বাংলাদেশে মনে করেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়নের কোনো কর্মী আর লেটস সে জামাত শিবিরের কোনো কর্মীর অধিকার এক, আইনের চোখে সে একই রকমের ট্রিটমেন্ট পায়, তাহলে আমার আসলে মানে তেমন আসলে এখানে কিছু বলার নাই। আমরা সবাই বুঝি যে এখানে বাস্তবতা কি। বা কেউ যদি মনে করে যে ছাত্র ইউনিয়নের একজন কর্মী অথবা কোনো কোট আন কোট জঙ্গির অধিকার এক, তাহলে আসলে বিষয়টা সমান না। এন্ড এটা শুধুমাত্র থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ক্ষেত্রে সত্য না, এটা অন্যান্য জায়গাতেও সত্য। আপনি ওয়েস্টে দেখেন যে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করছে, আহ, তাদের এইসব লোকদের কি হয়েছে? এটা লাইক কিছু অল্প কিছু বেইল দিয়ে, মানে তাদের কাছে অল্প, আমি হাজার হাজার কোটি টাকা চুরি করছি, আমি কয়েক কোটি টাকা ফাইন দিয়ে বের হয়ে গেলাম। কিন্তু একটা মানুষ ধরেন অল্প কিছু করছে, চুরি করছে, তারা মর্টগেজের মধ্যে আছে বা তারা এটা জেলে যাচ্ছে। কেউ যদি মনে করে যে আমেরিকার ওয়াল স্ট্রিটের কোনো একটা লাইক হাই রোলার আর আমেরিকার লেটস সে বাল্টিমোরের কোনো ব্ল্যাক টিনেজারের রাইট একই রকম, তাহলে সে আসলে বাস্তবতা বুঝে না। আমরা যদি মনে করি যে প্যান্ডামিকের সময় বেসিক্যালি বাসায় বসে বসে যারা মানে সুইসাইড করছে অনেক মানুষ, অনেক মানুষের, আমি ওই দিন একটা খবর দেখলাম, এক লোক ডাক্তারের কাছে যেতে পারে নাই, 3 মাস সে ডাক্তারের কাছে যেতে পারেনি, পরে গিয়ে দেখা গেছে যে তার আসলে ক্যান্সার ছিল এবং টার্মিনাল স্টেজ। এবং এই লকডাউনের কারণে সে ডাক্তার দেখাতে পারেনি, সে ডাক্তারকে ছবি তুলে পাঠাইছিল, ডাক্তার বলছে সমস্যা নাই কোনো, থাকো। 3 মাস না, অ্যাকচুয়ালি 6 মাস পর সম্ভবত, পরে সে যখন আবার গেছে, ফাইনালি যেতে পারছে, তখন দেখা গেছে সেটা ক্যান্সার এবং সে মারা গেছে। মানে সরি, মারা যায়নি, সে একদম টার্মিনাল স্টেজে, তাকে বলছে যে তোমার হয়তো 6 মাস আছে। তো সে একটা টেলিভিশন শোতে ফোন করে এটা বলতেছিল কান্না করতে করতে। তো
কেউ যদি মনে করে এই লোকের অধিকার, আর ওবামা যে কিছুদিন আগে মনে হয় 400 লোককে নিয়ে এক বিশাল পার্টি করছে, তাদের অধিকার একরকম, সে আসলে বাস্তবতা বুঝে না। সো বিষয়টা হচ্ছে যে আলটিমেটলি ইসলামের শাসনে যেটা হবে, ইসলামের শাসনে ফেয়ার ট্রায়ালের অধিকার দেওয়া হবে, রাইট? সো কথা ধরেন একজন অমুসলিম তার জমি কোন একটা মুসলিম দখল করে নিছে অন্যায়ভাবে, ধরেন আলু জিম্মা, রাইট? এই ক্ষেত্রে আদালত, কাজী অবশ্যই, জি। যদি সেটা অবৈধভাবে এটা করা হয় তাহলে সে মুসলিমের পক্ষে রায় দিবে না, রাইট? এবং এরকম অনেক এক্সাম্পল আছে যেটা ফেয়ার ট্রায়াল, সেই ফেয়ার ট্রায়ালের রাইট তাকে দেওয়া হবে। কিন্তু আইনের চোখে সবাই সমান এটা না। আইনের চোখে কিছু কিছু ক্ষেত্রে সমান মুসলিম এবং আহলুল জিম্মা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মুসলিম প্রেফারেন্স পাবে, রাইট? সো এবং ইসলামের সাথে সেকুলারিজমের পার্থক্য হলো যে দুটা ক্ষেত্রেই কিছু ডিসক্রিমিনেশন থাকে, কিন্তু ইসলামের ক্ষেত্রে ইসলাম ইজ ওপেন অ্যাবাউট দ্যাট। ইসলাম বলে যে আমরা এইরকম এই কারণে এই ডিসক্রিমিনেশন গুলো আমরা করব, এবং ডিসক্রিমিনেশন গুলা ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড সবচেয়ে বড় কথা হলো আপনি জানেন কেন, জাস্টিফাইড। হ্যাঁ। ক্লিয়ারলি এটা বলা আছে যে কিরকম কিরকম জায়গায় এটা হবে। কিন্তু সেকুলারিজমের ক্ষেত্রে ব্যাপারটা ওটাই যে তার মার্কেটিং হলো যে হ্যাঁ ই ভ্যালি, কিন্তু তার রিয়ালিটি হলো পঞ্জি স্কিম, রাইট? সো তার মার্কেটিং হলো যে আমি সবাইকে সমান অধিকার দেই, বাট রিয়ালিটি হলো সে আসলে সমান অধিকার দেয় না। এবং এই সমান অধিকার না দেওয়াটা কিভাবে ফাংশন করে, এটা বিভিন্নভাবে হইতে পারে। এটা ঘুষের মাধ্যমে হইতে পারে, এটা আপনার কানেকশনের মাধ্যমে হইতে পারে, আইন চেঞ্জ করার মাধ্যমে হইতে পারে। আর আরেকটা এক্সাম্পল হলো জেফ্রি এপস্টেইন, রাইট? পেডোফাইল জেফ্রি এপস্টেইন, সেক্স ট্রাফিকার। তার সাথে তো বিল ক্লিনটন বন্ধু ছিল, হিলারি ক্লিনটন বন্ধু ছিল, পোদেস্টা বন্ধু ছিল, তার স্টিভেন পিঙ্কার ছিল। তো এবং তার কাছে অনেক ড্যামনিং এভিডেন্স পাওয়া গেছে যেই জন্য সে জেলের মধ্যে হি ওয়াজ সুইসাইডেড, রাইট? তো তাদের কি বিচার হয়েছে? কিছুই তো হয় নাই। সো এরকম অনেক অনেক এক্সাম্পল আছে। সো ডিসক্রিমিনেশনটা আসলে থাকে, বাট তার মার্কেটিং তো এরকম। সো ইসলামের ক্ষেত্রে যেটা হবে, ইসলাম ক্লিয়ারলি বলে দিবে যে আমরা ইসলামী শাসনের অধীনে কার কিভাবে রাইট আছে, এবং ফেয়ার ট্রায়ালের রাইট সবার আছে, রাইট? জি। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি যে আসলে নিরপেক্ষভাবে বিচার করা সম্ভব কিনা, যে কাদিয়ানীদের কথা আর আমাদের নর্মাল মুসলিমদের যদি তুলনা করা হয়, যে মুসলিমরা দাবি করতেছে যে কাদিয়ানীরা কাফের। এখন রাষ্ট্র যদি মুসলিমদের দাবি মেনে নেয়, কাদিয়ানীদেরকে কাফের বলে, তাহলে সে কখনোই কাদিয়ানীদের সাথে নিরপেক্ষ না। আর রাষ্ট্র যদি কাদিয়ানীদেরকে কাফের না বলে, কাদিয়ানীদের দাবি মেনে নেয়, তাহলে বেশিরভাগ মুসলিমদের সাথে নিরপেক্ষ না। এখানে তো কখনোই একটা নিরপেক্ষ অবস্থান বা দুজনকেই সমানভাবে দেখা রাইট। সম্ভব না কখনো। আবারও মানে সেকুলার নিউট্রালিটি, আসলে নিউট্রালিটি বলে এটা কিছু, এটা নিউট্রালিটি না। আলটিমেটলি বিষয়টা হলো সে অধীনস্থ করবে এবং সে ঠিক করে দিবে যে তোমার জন্য এই মানে এই অংশটা, তোমার জন্য এই অংশটা, তোমার জন্য এই অংশটা, মানে সে কিছু জায়গা বাউন্ডারি দিয়ে ঠিক করে দিবে, দ্যাটস ইট। এবং রিলিজিয়াস ফ্রিডমের ব্যাপারে সেকুলারিজম আসলে কি ধরনের রিলিজিয়াস ফ্রিডম দেয়, আমি একটা এক্সাম্পল দিই তাহলে বিষয়টা বোঝা যাবে। যদিও এটা একটা ডিফারেন্ট পয়েন্ট, রিলিজিয়াস ফ্রিডমের পয়েন্টটা, বাট একটা বই আছে, দ্য ইম্পসিবিলিটি অফ রিলিজিয়াস ফ্রিডম, উইনিফ্রেড সালিভান নামে একজন একাডেমিকের। তো ওটা একটা কেসের উপরে, 2001 সালে আমেরিকার ফ্লোরিডাতে একটা কেস হয়েছিল যে একটা সরকারি গোরস্থান ছিল। সেই গোরস্থানের নিয়ম ছিল যে এখানে কবরগুলা উঁচু করা যাবে না, মানে কবরে কোনো শ্রাইন বানানো যাবে না, রাইট? আপনি বেশি হলে ফুল দিতে পারবেন, ফ্ল্যাট থাকতে হবে, লন মেইনটেনেন্স এটসেট্রা এটসেট্রা, এইসব কারণে এটা তাদের নিয়ম। তো আলটিমেটলি সবাই নিয়ম মানছে, নিয়ম মেনেই গোরস্থানে কবর দেওয়া হয়েছে, এবং এখানে ক্যাথলিক ছিল, প্রোটেস্ট্যান্ট ছিল, ইহুদিরাও ছিল। বাট যেটা হয়েছে 1980 থেকে 1990 পর্যন্ত, বা বেশ কয়েক বছর, ধরেন 10-15 বছর, ওইভাবে এই নিয়মটা বাস্তবায়ন করা হয় নাই। ধরেন গোরস্থান কর্তৃপক্ষ বিষয়টা দেখলেও এটা মনে করেন অ্যালাউ করছে, ওইভাবে তেমন কিছু বলে নাই আর কি। তো যেটা হয়েছে, যাদের পরিবারের সদস্যরা ওখানে কবর দেওয়া হয়েছে তারা ওইখানে ধরেন বিভিন্ন ডেকোরেশন করছে, কেউ ফুল দিছে, কেউ যাই হোক কিছু বিভিন্ন জিনিসপত্র দিয়ে তারা এটা এক ধরনের শ্রাইনের মতো তৈরি করছে নিজেদের মতো করে। তো এক পর্যায়ে গিয়ে নগর কর্তৃপক্ষ ঠিক করছে যে না, আমরা ওই নিয়মটা এখন বাস্তবায়ন করব। সো নিয়মটা বাস্তবায়ন করতে গিয়ে তারা দেখে যে না, এরকম অনেক কিছু তৈরি করা হয়েছে ডেকোরেশন। তখন তারা বলছে যে না, এগুলো আমরা সব ফ্ল্যাট করে দিব আবার। তখন এই ফ্যামিলিগুলা কেস করছে, তারা বলছে যে না, এখানে আমাদের কনস্টিটিউশনাল রাইট এখানে লঙ্ঘিত হচ্ছে। আলটিমেটলি যেটা হয়েছে, কোর্টে আলটিমেটলি যে প্রশ্নের উপরে বিচারটা এসে হিঞ্জ করছে সেটা হলো তারা যে কাজটা করছে, কবরকে ডেকোরেট করা, এটা কি আইনগতভাবে বৈধ ধর্ম হিসেবে গণ্য হবে কিনা, বা ধর্মের আইনগতভাবে স্বীকৃত অংশ হিসেবে গণ্য করা হবে কিনা, রাইট? কারণ যদি আইনগতভাবে স্বীকৃত অংশ হিসেবে গণ্য করা হয় তাহলে রিলিজিয়াস প্রোটেকশনটা এটার প্রতি যাবে আর কি, রাইট? এটা একটা প্রোটেকশন পাবে। আর যদি কোর্ট রায় দেয় যে এটা
জি। আইনগতভাবে মানে ধর্মের আইনগতভাবে স্বীকৃত অংশ না, তাহলে এটা ভেঙে ফেলা যাবে। তো ওই কেসে আমাদের যে রাইটার উইনিফ্রেড সালিভান, উনি ছিল এটার একটা এক্সপার্ট উইটনেস। ধর্মের সংজ্ঞা কি এটা দিতে গেছেন। কারণ আলটিমেটলি বিষয়টা এটাই দাঁড়াইছে যে ধর্মের সংজ্ঞা আসলে কি। তো এই বড় কাহিনীর মূল পয়েন্ট হলো এটা, যে আলটিমেটলি সেই জাজ নিজে একটা ডিসিশন দিছে এবং সে নিজের মতো করে ধর্মের একটা সংজ্ঞা দিছে। সো লেখিকার মূল পয়েন্ট হলো এইটাই, যে সেকুলারিজমের আন্ডারে রিলিজিয়াস ফ্রিডম কখনো সম্ভব না, কারণ আলটিমেটলি ধর্মের সংজ্ঞা কি, ধর্মের রেঞ্জ কি, ধর্মের কোন এক্সপ্রেশনটা বৈধ বা গ্রহণ করা হবে বা অনুমোদন দেওয়া হবে, এটা সবসময় ডিসাইড করবে সেকুলার ল, সেকুলার অথরিটি, কখনো রাষ্ট্র, কখনো আদালত এটসেট্রা। যেভাবে এই ক্ষেত্রে করা হয়েছে, সেকুলার আদালত বলছে না, এটা ধর্মের স্বীকৃত অংশ না। সে এটা কিসের ভিত্তিতে বলছে? সে কি এটা তালমুদের ভিত্তিতে বলছে? সে কি তোরার ভিত্তিতে বলছে? সে কি ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্টের ভিত্তিতে বলছে? না, সে অ্যাজ এ সেকুলার জাজ নিজের মতো করে সে একটা ব্যাখ্যা দিছে এবং সেটাই আইন। আলটিমেটলি সেকুলারিজমে সবসময় যেটা হবে, যে সেকুলার রাষ্ট্র ডিফাইন করবে সবসময়। কাজেই রিলিজিয়াস ফ্রিডমের এই আইডিয়াটা এটা আসলে নাই। এটা জাস্ট আপনাকে ওই বক্সের মধ্যে আপনার ফ্রিডম আছে। রাইট। সো এটা তো মনে করেন খাঁচার ভেতরে একটা মুরগিরও থাকে, রাইট? আপনি কি মুরগিকে খাঁচার মধ্যে গুতাইতে থাকেন, তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না? না, সে তার মতো থাকবে ওখানে, যা ইচ্ছা করো, খাঁচার ভেতর থাকো, রাইট? আর এখানে একটা কোশ্চেনের উত্তর দেওয়া যায়, সেটা হলো যে অনেকে বলে যে ওয়েস্টে তো ধর্ম খুব ভালোভাবে পালন করা যায়, ইসলামিক কান্ট্রিগুলোর চেয়ে ওয়েস্টে ধর্ম পালনের স্বাধীনতা অনেক বেশি। তো এইটার একটা উত্তর হতে পারে যে ড্যানিয়েল হাকিকাচু, যেটা বা সংশয় বইতে যেটা উল্লেখ করা আছে, ভাই যেটা অনুবাদ করছেন, যে ওয়েস্টের বা আজ থেকে 50 বছর আগে বা 60 বছর আগে, মানে ইসলাম, খ্রিস্টান, এরপর ইহুদি, এই যে অ্যাব্রাহামিক রিলিজিয়ন গুলা, এদের মোরালিটি অনেকটাই সেম, মানে মোরালিটির মধ্যে অনেক মিল আছে, কোড অফ কন্ডাক্ট অনেক মিল আছে। এই জন্য আজ থেকে 50-60 বছর আগে ওইসব দেশে ধর্ম পালন করা অনেকটা সুবিধাজনক ছিল। কিন্তু বর্তমানে যখন আমরা এখন যখন মিট অ্যান্ড সেকুলারিজম বা এই মতবাদগুলোর এত বেশি প্রয়োগ করা হচ্ছে, তখন আসলেই সবার জন্য এখন রিলিজন পালন করা অনেক বেশি কঠিন আগেছে। এবং ইসলামের খুব বেসিক বেসিক জিনিসগুলো, যেগুলা কোনো হার্ম নাই ওদের মতে, সেগুলোকে তারা নিষেধ করতেছে। হিজাব করা, ধর্মকে ডিফাইন করা, যে হ্যান্ডশেক করা যাবে না, প্রত্যেকটা জিনিসের এখানেই। এরপরে আরো কোনো হার্মলেস জিনিস যেটা ভবিষ্যতে ওদের কাছে মনে হবে যে এইটা রাষ্ট্রের জন্য সঠিক না, সেটাও নিষেধ করে দিতে পারে, নামাজ পড়া হ্যাঁ, নিষেধ করে দিতে এক্স্যাক্টলি। পারে। এবং এবং মানে মানে এইটাই। হিজাবের ক্ষেত্রে যেটা হয়েছে, যে ইউজুয়ালি এটা একটা প্রাইভেট ডোমেনের বিষয় হওয়ার কথা, পোশাক, রাইট? কিন্তু রাষ্ট্র এই সংজ্ঞা চেঞ্জ করে দিয়েছে, না, আমি কিছু জি। জায়গা এখন নিয়ে নিব, এটা এখন পাবলিক ডোমেনের বিষয়, আমি ঠিক করব। এবং এরকম অনেক কিছু আছে। সো যারা বিশ্বাস করে এখনো, আমি আসলে জি। আম, আমি তাদের মেন্টালিটি আসলে বুঝি না। আমার ধারণা তারা নিজেদেরকে নিজেরা বুঝ দিচ্ছে, ডিলিউশনাল হয়তোবা। সো হ্যাঁ, কিছু ক্ষেত্রে অবভিয়াসলি এটা হলো ডিউ প্রসেসের কিছু বিষয় আছে, যে মনে করেন, ধরেন উগান্ডার ডিউ প্রসেসের চাইতে আমেরিকার ডিউ প্রসেস বেটার, অবশ্যই এটা একটা ভিন্ন জিনিস, কিন্তু তাদের রিলিজিয়াস ফ্রিডম আছে, তারা আসলে বিষয়টা দে ডু নট রিয়েলাইজ ইট। এবং আমার মনে হয় আরো 10-15 বছর পরে যদি যখন যাবে তখন তারা বিষয়টা বুঝবে, যখন তাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যাবে, স্কুলে তাদেরকে বলা হবে যে তুমি সেক্সুয়ালিটি ইজ ফ্লুইড, তুমি চাইলে নিজের ছেলে বা তুমি চাইলে নিজের মেয়ে, তুমি চাইলে অপারেশন করে হয়ে যেতে পারবা। এবং সে যখন এসব শিখে এসে বাসায় এসে বলবে যে আমি আজকে থেকে একটা মেয়ে, এবং তারপরে যখন স্কুল থেকে তাকে বলবে যে হ্যাঁ আমরা তাকে এখন মেয়ে হিসেবে ট্রিট করব, এবং তাকে সে চাইলে সেক্স চেঞ্জ অপারেশন করতে পারবে, এবং বাবা মা যখন এগুলো কিছুতেই থামাইতে পারবে না, মেবি তখন তারা বাস্তবতাটা বুঝতে পারবে। কারণ 3 বছরের বাচ্চা বাবা মার অনুমতি ছাড়া, মানে তার জেন্ডার চেঞ্জ করার, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটা, মানে এটা হোমোসেক্সুয়ালিটি, আমরা এগুলো। এলজিবিটি কিউ, এটা দিয়েও হয়তোবা অনেক অনেকে হয়তোবা নিজের বাসার মধ্যেই বুঝতে পারবে যে কি ধরনের ফ্রিডম তারা আসলে পাইতেছে। কারণ এখনো যারা বুঝে নাই, আমার মনে হয় না যে এটা ছাড়া অন্য কিছুতে তারা বুঝবে। তো আমাদের আজকের টপিকের শেষ যে বিষয় ইনশাআল্লাহ, সেটা হলো যে মেইনলি আমরা যে এতগুলো আলোচনা করলাম, অনেকে বলতে পারে যে সেকুলারিজম যে ধর্মকে বা আমাদের প্রেক্ষাপটে ইসলামকে যে কন্ট্রোল করতে চায়, বা ধর্মকে যে সেকুলারিজম কন্ট্রোল করতে চায়, এই ব্যাপারটা খারাপ কিনা। আমরা অনেকগুলা এক্সাম্পল অবশ্যই দেখাইছি যে এটার মধ্যে খারাপ আছে, এবার এটা আসলেই যদি ওরা সম্পূর্ণভাবে মানে একদম প্রুফ সহ চায় যে কেন ধর্মকে ইয়া করা খারাপ, যদি এটা ভালো কোনো রেজাল্ট হয় তাহলে ধর্মকে কন্ট্রোল করা কেন খারাপ হবে। বা আরেকটা পয়েন্ট, সেটা হলো যে সেকুলারিজম আসলে ইসলামের সাথে কম্পেটেবল কিনা। কারণ নর্মালি তো আমাদের দেশে 90% মুসলিমের দেশ বলা হয়, তথাকথিত 90% মুসলিমের দেশ। তো এখানে ইসলামকে অন্তত মার্কেটিং এর জন্য হলে রাখতে হয়। তখন বলা হয় যে আসলে ধর্মের সাথে ইসলামের সাথে সেকুলারিজমের কোনো
সংঘর্ষ নেই। সেকুলারিজম মানে ধর্মহীনতা না, সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা। তো ইসলামের সাথে এটা সম্পূর্ণভাবে কম্প্যাটিবল এবং ইসলামই আসলে নিরপেক্ষতাকে সাপোর্ট করে। এইটা কি সঠিক কিনা? বা এই আমার ব্যাপারে মনে আপনার হয় আমরা মতামত কি? এতক্ষণ যে কথাবার্তা বললাম এগুলোর থেকে আসলে এটা ক্লিয়ার যে এটা আসলে কোনোভাবেই মানে নিরপেক্ষতা এটসেট্রা এইসব দাবি আসলে বাস্তবতা শূন্য, এবং ইসলামের সাথে সেকুলারিজম কমপ্লিটলি সাংঘর্ষিক। এবং যে বলে যে ইসলাম এবং সেকুলারিজম কম্প্যাটিবল, সে ইদার ইসলাম বুঝে নাই, অথবা সে সেকুলারিজম বুঝে নাই, অথবা সে কোনোটাই বুঝে নাই। এই কখনোই এই দুটা মানে কম্প্যাটিবল না। কারণটা হলো, মানে সেকুলারিজমকে যেভাবে আমরা ডিফাইন করছি এভাবে, এখন কেউ যদি বলে যে সেকুলারিজম মানে সে র্যান্ডম নিজে নিজে একটা কোনো ব্যাখ্যা দিল, সেটা হলে হবে না। সেকুলারিজমের যে অ্যাকচুয়াল রিয়ালিটি, যে ইমপ্লিমেন্টেশন, সেটা থেকে এটা কোনোভাবেই সম্ভব না। এবং এটার মূল কারণ হলো যে ইসলামের একটা নিজস্ব শাসনের ক্ষেত্রে ইসলামের কিছু নিজস্ব অবস্থান আছে, শরিয়ার কিছু নিজস্ব অবস্থান আছে, যেগুলো দিয়ে যেই শরিয়াটা ইমপ্লিমেন্ট করা, শরিয়া আইন ইমপ্লিমেন্ট করা, এটা একটা আবশ্যক বিষয় আমাদের দিনের, রাইট? সো এটা শুধুমাত্র, এটা অনেকে জাস্ট হুদুদ মনে জি। করে, বাট এটা জাস্ট হুদুদ না, এটা অনেক কিছু। এবং এটা বিভিন্ন ক্ষেত্রে এটা ইফেক্ট করে। তো এইটা একটা স্বতন্ত্র বিষয় যে আমরা আমাদের বিচার ফয়সালা এবং মিডিয়েশন করব আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী। এটা একটা প্রমাণিত বিষয় সালাম। দিন ইসলামে, যে আমাদের বিচার ফয়সালা এবং মিডিয়েশন এবং শাসনের ভিত্তি হবে ইসলাম। এবং ইসলামের ইতিহাসে প্রায় কত 1300 বছর ধরে অলমোস্ট কোনো ইন্টারাপশন ছাড়া এভাবেই জিনিসটা হয়েছে। শুধুমাত্র কলোনিয়াল পিরিয়ডে এসে যখন এরা জোর করে আমাদের দেশে, আমাদের ল্যান্ডগুলোতে ঢুকে বিভিন্নভাবে ক্ষমতা দখল করছে এবং জোর করে একটা সিস্টেম বসায় দিয়ে গেছে, তখন এটার ব্যতিক্রম হয়েছে। আর অল্প কিছু ব্যতিক্রম ছিল কিছু পকেটস অফ রিজনে। আর তাতারদের বিষয় বিখ্যাত ঘটনা ছিল ওই সময়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এই বিষয়টা ক্লিয়ার করছেন এবং অন্যান্যরা এটা ক্লিয়ার করছেন, এবং এই বিষয়ে আসলে কোনো ভিন্নমত নাই। ক্লাসিক্যাল ক্লাসিক্যাল না, ইভেন মানে গত 100-150 বছরের আগে এটা নিয়ে কোনো ভিন্নমত নাই ওইভাবে, যে আসলে আমাদের বিচার ফয়সালা এবং মিডিয়েশন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী। এবং এটা একটা এমন বিষয় যেটা নিয়ে মানে প্রশ্ন করারও কোনো জায়গা নেই, এটা মানে একটা মৌলিক বিষয় আমাদের দিনের, রাইট? তো কোনোভাবেই ইসলাম জি। এবং সেকুলারিজম কম্প্যাটিবল হইতেই পারে না। এখন আমি এটার মানে, এবং যারা এরকম এর বিরুদ্ধে বলে, আমি আসলে কখনো ভালো কোনো পয়েন্ট দেখি নাই। তারা যেটা করে, ইদার তারা সেকুলারিজমের একটা মানে ভুল সংজ্ঞা দেয়, একটা মিসলিডিং সংজ্ঞা দেয়, বা এরকম কিছু একটা ইমোশনাল কিছু আর্গুমেন্ট দেয়, এই ধরনের কিছু একটা। আর আমি একটা ইন্টারেস্টিং পয়েন্ট শুনছিলাম, সাবা মাহমুদের একটা পয়েন্ট ছিল এরকম, যে তার একটা বক্তব্য আছে এরকম যে ইসলামিস্ট মুভমেন্ট গুলা, তারা আসলে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় যাতে সমাজকে আরো বেশি ইসলামাইজ করা যায়, সমাজকে আরো যেন মোরালাইজ করা যায়, মোরালাইজিং পাওয়ার হিসেবে তারা রাষ্ট্রকে ইউজ করতে চায়। এবং তার বক্তব্য ছিল যে এই দিক থেকে ইসলামিস্টরা আসলে মডার্ন সেকুলার স্টেটের কনসেপশনকে গ্রহণ করে নিছে। বাট আমার কাছে মানে দিস ক্লিয়ারলি রং। কারণ ইস্যুটা আসলে মরালাইজিং করা না, বা ইস্যুটা আসলে ইসলামাইজেশন করা না। এটা একটা সেকেন্ডারি গোল হইতে পারে, এটা একটা সাইড এফেক্ট হইতে পারে, বা এটা একটা সেকেন্ড অর্ডার ইফেক্ট হইতে পারে। বাট আলটিমেটলি আবশ্যকতাটা হইল ইসলামী শাসন দিয়ে চালিত হওয়া, এবং এটা একটা স্বতন্ত্রভাবে প্রমাণিত বিষয় দিন ইসলামে। এবং এটাই আমাদের অবস্থান ছিল, এটা আমাদের ডিফল্ট অবস্থান ছিল। এটা জোর করে শক্তি প্রয়োগের মাধ্যমে চেঞ্জ করা হয়েছে, এবং একটা কুফর সিস্টেম আমাদের উপর বসা দেওয়া হয়েছে। তো এই সিস্টেম থেকে আমাদের অরিজিনাল পজিশনে ফেরত যাওয়ার কথা, এটা আমাদের একটা দায়িত্ব। তো এটা এমন না যে এটা মোরালাইজিং করতে হবে এটসেট্রা এটসেট্রা, এগুলো জি। এমনিতেই হবে, বাট দ্যাটস নট দ্য গোল হিয়ার। গোলটা হলো যে আল্লাহর আইন দিয়েই শাসন হইতে হবে। দ্যাটস, এটা একটা মানে লাইক নর্মেটিভ ইসলামিক পজিশন। এবং একমাত্র ওই যে সেকুলার অথরিটি এসে এখন আমাদের বলতেছে যে এটা ইসলামের অপব্যাখ্যা, এটা ইসলামের সঠিক ব্যাখ্যা না, এটসেট্রা এটসেট্রা। যখন সেকুলার অথরিটি, সেটা আমেরিকা হোক, ইউএন হোক, হোয়াটএভার, র্যান্ড কর্পোরেশন হোক বা হেরিটেজ ফাউন্ডেশন হোক, তারা এসে বলতেছে যে না, এটা হলো র্যাডিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম, এটা হলো ভুল ইসলাম, আর ওইটা হলো ঠিক ইসলাম, এরকম। বাট অ্যাজ ফার এজ ইসলাম ইজ কনসার্নড, ওলামায়ে কেরাম যেখানে আছেন, ইসলামী ঐতিহ্য এবং ইসলামী ইতিহাস যেখানে আছে, এটা আমরা বাধ্য এটা করতে, এবং এটাই আমাদের পজিশন, এটাই আমাদের ডিফল্ট পজিশন। সো এখানে আসলে সেকুলার হওয়ার লিটারালি কোনো সুযোগ নাই। তো আজকে এখানে শেষ করে দিবে ইনশাল্লাহ। আসিফ ভাই যদি কোনো এন্ডিং রিমার্কস থাকে ইনশাল্লাহ বলতে পারেন। না, তেমন কিছু আসলে বলার নেই। আশা করি এখান থেকে আই হোপ মানুষ, আহ, যাদের এই ব্যাপারে কনফিউশন ছিল, তারা হয়তোবা
কিছু বিষয় ক্লিয়ারলি আরেকটু বুঝতে পারবেন। জি, সবাইকে ধন্যবাদ আমাদের পডকাস্ট শোনার জন্য। আসিফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে ইনশাল্লাহ আপনার সাথে আরো পডকাস্ট করতে পারবো। তো আজকে এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের পথে, হেদায়েতের পথে অবিচল রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।